বিসমিল্লাহির রহমানির রহিম। জুমে সংযুক্ত শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমত ভালো আছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? বলেন তো। আনমিউট করে দিয়েছো সবাইকে? দেও, তুমি দেও, পরে আমি বুঝবো না। তুমি দেও, পরে আমি করে দেবো। আমার কাছে ব্লুটুথ মাউস আছে। একটু বলেন, সবাই শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা শোনা যাচ্ছে সবার? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে সত্য হচ্ছে কি, আমি একটু বলি, আমরা পার্টিসিপেন্ট সংখ্যা কিন্তু অনেক, হ্যাঁ, মানে হাফ সেঞ্চুরির উপরে। সুতরাং মানে অনুরোধ থাকলো, মিউট করা থাকবে। যে যখন কথা বলবে তখন সে আনমিউট করে কথা বলবে, বিষয়টা এরকম কিছু। আমি আবারও কথাটা বলি, না হলে কিন্তু কর্তৃপক্ষ সবাইকে মিউট করে দিবে। কেমন? আমরা একটু কথোপকথনের মাধ্যমে ক্লাস করলে ক্লাসটা সহজ হবে, কিন্তু তোমরা মিউট করে রাখবে, যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে। কেমন? এইটা হলো পরামর্শ। কারণ বিষয়টা হচ্ছে কি, আমার এইখানে পুরোটা আনমিউট থাকলেও এটা সাউন্ড প্রুফ রুম হওয়ায় আমার পক্ষে এইখানে নীরবতা বজায় রাখা সম্ভব। বাট বাসা হলে সম্ভব না, এটাই স্বাভাবিক। তোমরা যেহেতু বাসায় আসো সেহেতু তোমাদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটা স্বাভাবিক। কিন্তু এই জন্য তোমরা মিউট করে রাখো। যখন কথা বলার প্রয়োজন হবে তখন কথা বলার সময় তোমরা আনমিউট করে কথা বলো, তাহলে হবে। কেমন? আমি একটু যে বিষয়টা বলতে চাই স্যার সেটা, আসসালামু আলাইকুম। রাখলাম, যেই কথাটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, আজকে আমাদের বেসিক নিয়ে আলোচনা হবে হচ্ছে তিনটে টপিক। এক, শতকরা, তারপরে হচ্ছে লাভ ক্ষতি, তারপরে হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। কেমন? আমি যেই কাজটা করতে চাই, নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত পোষণ করবে, সেটা হচ্ছে আসলে লাভ ক্ষতি আর মানে শতকরার বেসিকটা কম। এটা আমরা এই তিনটা টপিকের উপরেই কিন্তু পরে আবার 2 ঘন্টার ব্যাপ্তিতে প্রত্যেকটা, অর্থাৎ শতকরার উপরে 2 ঘন্টার একটা ক্লাস কন্ডাক্ট করব, আবার লাভ ক্ষতির উপরে 2 ঘন্টার একটা ক্লাস কন্ডাক্ট করব, আবার সরল ও যৌগিক মুনাফার উপরেও কিন্তু 2 ঘন্টার ক্লাস কন্ডাক্ট করব। কেমন? তো লাভ ক্ষতি এবং শতকরার অঙ্কের বেসিকটা ওই 2 ঘন্টার মধ্যেই শেখানো যায়। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, সরল এবং যৌগিক মুনাফার কিছু বেসিক কথা আছে, এইটা 2 ধাপে হইলে সুবিধা হয়। কেমন? তো যেই বিষয়টা, মানে আমি তোমাদের পরামর্শ ছাড়াই যে কথাটা বলতে চাই, আমি শুরুতেই সরল এবং যৌগিক মুনাফার বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এক। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা আমরা যেই বিষয়টা বুঝতে পারবো না সেই বিষয়টার দরকার বোধে আমি একটা প্র্যাকটিস অঙ্ক দেখাই দিব। কেমন? তাহলে দেখো, প্রথমেই যেই কথাটা সেটা হচ্ছে, আমি যেই বিষয়টা একটু দেখতে চাই সেটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়, যেটা হলো প্রথমেই যেটা হলো সরল ও যৌগিক মুনাফা। হ্যাঁ, যৌগিক মুনাফা। প্রথমেই আমাদেরকে একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে একটা হলো সরল মুনাফা আর একটা হচ্ছে যৌগিক মুনাফা। এখন দেখো, সরল মুনাফা এটা পরীক্ষায় একাধিকবার আসছে। ঠিক আছে, একাধিকবার পরীক্ষায়ও আসছে। যেমন দেখো, বাস্তব একটা অঙ্ক দেখাই। আমি শুধু মুখে বলতেছি যে একাধিকবার পরীক্ষায় আসছে, কি পরীক্ষায় আসছে সেটা একটু দেখো। আমি একটা অঙ্ক দেখাই, তাহলে সুবিধা হবে। কেমন? একটা অঙ্ক দেখাই, দাঁড়াও। দেখো একটা অঙ্ক কি বলছে, আমি প্রশ্ন একটু শোনাই। বলছে আহ বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? দেখো, দেখো, সুদের হার সেম, মূলধনটা সেম, সময়টা সেম। এইটা বলছে যে সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এই জিনিসটাই ওই নোটে আমি জানতে, মানে বোঝাতে চেয়েছিলাম যে আসলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মানে সুদ বলতে কি বুঝায়। দেখো, এই অঙ্কটাকেই আমি নোটে একটু দেখাই, তাহলে সুবিধা হবে। প্রথমেই দেখো, আমি ছক আকারে দেখাই, এখানে ছক আকারে দেখাই। কেমন? ছক আকারে দেখাই, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। খেয়াল করো, এ পাশটায় লিখলাম সরল মুনাফা। সরল মুনাফা
এই পাশে বললাম চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা। দেখো ওই অঙ্কটাই আমরা করতে চাচ্ছি, তাহলে আমরা তফাৎটা বুঝতে পারবো কেমন। খেয়াল করো, প্রথম বছর, হ্যাঁ আমি শুধু এক এসটি দিয়ে বুঝালাম, ফার্স্ট ইয়ার। আচ্ছা, ফার্স্ট ইয়ারে হচ্ছে 1,000 টাকার 10% সুদ হবে, তাই না? বিষয়টা এইটুকু তো আমরা বুঝি নাকি? কত হবে তাহলে বলো তো? এই 0.2টা আর এই 0.2টা কাটা, তাইলে কি প্রথম বছর হচ্ছে 100 টাকা সুদ হবে, এইটুকু তো বুঝি। 10% হার তো বলছি, তার মানে 1,000 টাকা 10% হবে। এবার আসো চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধিতেও কি হবে? চক্রবৃদ্ধিতেও যেটা হচ্ছে, আমি আর প্রথম বছর বললাম না, এটাও দেখো 1,000 টাকার 10%, তার মানে এইটাও হচ্ছে 100। এই এই হলো, তার মানে একটা বিষয় খেয়াল করো, প্রথম বছরে এক স্পষ্ট দেখা বছরের, যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে না স্যার, ঝাপসা দেখাচ্ছে। দেখা যাচ্ছে না, দেখতে অসুবিধা। স্যার আমার এখানেও ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও দেখি এখন জি স্যার, একটু ঝাপসা দেখা যাচ্ছে। দাঁড়াও জি দেখি স্যার, অনেক আমার এখানে একটু দাঁড়াও। দেখা যাচ্ছে। নেট কানেকশন প্রবলেমের জন্য এরকম হয়। হ্যাঁ হইতে পারে, দাঁড়াও তারপরও দেখি আমরা। প্রথমে ভাবছিলাম হয়তো আমার নিজেরই নেট প্রবলেম, বাট এখন সবার যেহেতু প্রবলেম, হয়তো বা আপনার ওখানে কোনো সমস্যা থাকতে পারে। জি স্যার। সবাই স্পষ্ট দেখে, কারণ কি? নেটের ঝামেলা না কোনো কারণ নেই। সবাই বলো স্পষ্ট দেখে। স্যার একটা কথা বলতাম, বলো স্যার বলো যদি বলো। কলমের স্যার কালার রংটা স্যার যদি চেঞ্জ করা হয়তো হয়তো বা তাহলে কালো ফ্রেশ কালো দেখে। লিখবো, কালো কালো হ্যাঁ, অন্য কালার দিলে স্যার ভালো হতো। কালো দিচ্ছি, অসুবিধা নেই, তার প্যারালাল করতেছি, দাঁড়াও। এখন কি একটু বাড়ছে দেখো তো? আরো আরো ঘোলা লাগছে স্যার। স্যার অন্য কালার দিয়ে একটু লেখেন, তাহলে বুঝতে পারবো। কালারটা চেঞ্জ করেন স্যার, তাহলেই বোঝা যাবে। আচ্ছা দ্বিতীয় বছরটা লিখি, দেখো সেকেন্ড ইয়ার। সেম সেম। এখনো এখনো অবস্থা ওইরকমই করুন। এখানে সম্ভবত নেটের সমস্যা আছে। হ্যাঁ হইতে পারে। জি স্যার, একদম ঘোলা। আগে তো ভালো ছিল, এখন আরো দেখা যাচ্ছে না। এখন তো দেখাই যায় না। দাঁড়াও একটু ওয়েট করো একটু। তারা আমাকে পুরো বাইর করে দেয়। এখন একটু কিন্তু আরো স্ক্রিনে ঢেউ ঢেউ হয়, বুঝছো? স্ক্রিনে একটু ঢেউ ঢেউ হচ্ছে না? এখন দেখেন তো একটু ডেভেলপ হইলো কিনা। না স্যার। হুম, না, এবারে মনে হচ্ছে যে সামান্য একটু হইছে। শুরু করেন স্যার, সামান্য একটু উজ্জ্বল লাগছে।
স্যার একেবারে যে দেখা যায় না তা না, মোটামুটি করা হ্যাঁ ক্লাস করা হ্যাঁ, যাবে দেখা স্যার। যাচ্ছে এখন, মোটামুটি দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। স্যার যে শুরু ক্লাস করেন করা স্যার। যাবে ওইরকম না। ক্লিয়ার হয় আবার আগের মতো ব্লার হয়ে যায়, প্রথম একটু ক্লিয়ার হয় আবার ব্লার হয়ে যায়। এবার স্পষ্ট আছে স্যার। আবার ঘোলা। জুম করলে ভালো জুম দেখা করলে ঘোলা লাগে। স্যার স্যার শুরু এরকম করেন। চলবে, এতটুকুতে একদমই যে সমস্যা দেখা যাচ্ছে ঠিক না আছে তা স্যার, না, ক্লাস শুরু করেন। এরকম আপনি কন্টিনিউ স্যার করেন। আজকে এভাবে শুরু করেন। স্যার নেট কানেকশন সমস্যা। নেট নেট কি আমাদের কম আছে দেখো তো। নেটের সমস্যা হচ্ছে না, মানে স্যার আমাদের এখানে বেশি প্রবলেম হচ্ছে না, আপনি কন্টিনিউ করতে পারেন। স্যার এখন তো স্পষ্টই দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আসো প্রথম বছরটা গেল কেমন, এবার সেকেন্ড ইয়ারের কথা, যেটা সেকেন্ড ইয়ারেও একই ঘটনা। দেখো 1000 টাকা, সেটার হইল 10%। হ্যাঁ, একই ঘটনা, এই 0 দুইটা কাটলাম, এই দুইটা কাটলাম, তাহলে 100 টাকা। এখন দেখো তফাৎটা কোথায়, মানে ওই যে তফাৎ বলছে সেই পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমরা সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরও কিন্তু আসল 1000 টাকার উপরেই কিন্তু সুদ হিসাব করছি, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে তাই হবে না। চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেটা হবে, এই 1000 টাকার সাথে ওই 100 যোগ করতে হবে, অর্থাৎ 1100 হচ্ছে 10%। তাহলে এই 0 দুইটা কাটা, অর্থাৎ এইটা 110 টাকা। তৃতীয় বছরও একই ঘটনা ঘটবে, চতুর্থ বছর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যত কিছুই সামনে যাক না কেন এই ঘটনাই ঘটতে থাকবে। তাহলে এবার দ্বিতীয় বছরেই কিন্তু বোঝা যায়, আবারও কথাটা একটু বলছি, সরল এবং চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছর কিন্তু মুনাফার কোনো পার্থক্য হয় না, কিন্তু যখন দ্বিতীয় বছর থেকে শুরু হয়, তাহলে দেখো তফাৎটা কোথায়? তফাৎ হলো সরল মুনাফার ক্ষেত্রে আসলটা নির্দিষ্ট, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আসলটা নির্দিষ্ট না, আসলের সাথে সুদটা যোগ হয়। আমরা তফাৎটা কি বুঝতে পারছি কিনা? পরে পার্থক্য কি সেটা আমরা মুখেও বুঝি, যে সরল মুনাফার ক্ষেত্রে 2 বছরে আসবে 200, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসবে 210, তাহলে পার্থক্য হবে হচ্ছে 10 টাকা। পার্থক্য বিষয়টা না, আমি আজকে ওইটা আমরা যেদিন একদম প্র্যাকটিস ক্লাস করব সেদিন দেখাবো, বাট আজকে আমি সরল মুনাফার চক্রবৃদ্ধির মুনাফার তফাৎটা একটু বুঝাইতে চাই। এইটা জি বুঝতে স্যার। পারছি কিনা? আমরা আমরা 79 পার্টিসিপেন্ট রয়েছি। আবারও জি বলা, স্যার বুঝতে পারছি। সরল মুনাফার ক্ষেত্রে আসলটা নির্দিষ্ট, এটা 10 বছরও যদি হতো তাহলে ওই 1000-এর 10%, 1000-এর 10%, বাট এটা কিন্তু তৃতীয় বছর আবার কি হতো, এই 1100 টাকার সাথে ওই 110, অর্থাৎ 1210-এর 10%, আবার সেইটার সাথে। এইটাই হচ্ছে তফাৎ, অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসলটা নির্দিষ্ট না, সুদটা যোগ হয়ে সেইটার উপরে মানে সুদটা হিসাব করা হয়। আর স্যার সরল আমাকে সুদের একটু দ্বিতীয় ধাপটা একটু বুঝাই দিবেন, চক্রবৃদ্ধির যে মুনাফার 1100 কিভাবে হলো? ওই যে মানে আসল কত ছিল প্রশ্নে? 1000। 1000। 1000। আর প্রথম বছর সুদ হয়েছে কত? 100। 100। এই 100 এই 1000-এর সাথে যোগ হবে, তার মানে ও আচ্ছা। 1100 টাকার সে 10% সুদ হবে। এইটাই চক্রবৃদ্ধির ক্ষেত্রে হয়, বাট ও সরলের ক্ষেত্রে হয় না। এইটাই তফাৎ। শুধুমাত্র সরল চক্রবৃদ্ধির জন্যই এটা নির্ধারিত। হ্যাঁ, চক্রবৃদ্ধির স্যার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা এবং যৌগিক মুনাফা কি একই বিষয়? হ্যাঁ, সমর্থক শব্দ, সমর্থক শব্দ, সিনোনিম। ঠিক আছে, স্যার ধন্যবাদ একটু স্যার। দ্বিতীয় বছরটা একটু দেখাই দেন দিকে তাহলে। হ্যাঁ, কোনটা? স্যার এটা তো স্যার দ্বিতীয় বছর, স্যার তৃতীয় বছরটা একটু দেখাই হ্যাঁ, দিলে তাহলে একটু তৃতীয় বছরও সহজ হবে। দেখো ওই একই ঘটনা, থার্ড ইয়ার। থার্ড ইয়ারও সরলের ক্ষেত্রে চেঞ্জ হবে না, ওই 1000 এর স্যার 10%। তৃতীয় বছরে 110 1100-র সাথে যোগ হবে না? এই দুইটা, তার মানে এইটা হচ্ছে 100, কিন্তু এইখানে যেটা হবে, আগে আমার ছিল 1100, এখন এই 1100-র সাথে ওই 110 যোগ হবে, তার মানে কত হয়? 1210 হয়, তাই না? এইটার 10%, এরকম বাড়তেই থাকবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। তাহলে আচ্ছা এইটা আচ্ছা। কাটো, এইটা কাটো, এইটা কাটো, এইটা কাটো, তার মানে দ্বিতীয় বছর হবে 121 121 টাকা, টাকা। বাট সরলের ক্ষেত্রে ওই 100ই। জি স্যার স্যার। আবার এখন যদি চতুর্থ বছরেও যাই, তাহলে ওই 1210-এর সাথে আবার ওই 121 টাকা 101 যোগ যোগ। হবে, যোগ হবে মানে শুধু বাড়বেই। শুধু বাড়বেই। বিষয়টা এইটাই হচ্ছে মানে সরল আর চক্রবৃদ্ধি বা যৌগিকের ক্ষেত্রে তফাৎ। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার প্রথম বছরে কি দুটারই সমান থাকবে, হ্যাঁ, চক্রবৃদ্ধি আর প্রথম বছর এই বিষয়টা মুনাফা? মনে রাখতে হবে,
প্রথম বছর সরল আর চক্রবৃদ্ধির মধ্যে কোনো পার্থক্য নাই, একের থেকে বেশি হইলে পার্থক্য দেখা দেয়। ওই যে দেখো বাস্তব, দেখো বাস্তব। অর্থাৎ তুমি যদি 100 টাকা ইনভেস্ট করো, কোনো ব্যাংকে যদি ইনভেস্ট করো, তুমি সরল মুনাফায়ও যা পাবা, চক্রবৃদ্ধিতেও তাই পাবা। তোমার লাভ হবে 1 বছরের বেশি হইলে, তার আগ পর্যন্ত কোনো লাভ হবে না। সেক্ষেত্রে কোনো তফাৎ নাই। আমি বুঝাইতে পারছি কিনা? বাস্তব, দেখো বাস্তব। জি স্যার বুঝতে পেরেছি। স্যার চক্রবৃদ্ধি মানে ওই যে তৃতীয় বছরে যেটা, এটা আরেকটু স্যার একটু বুঝায় দেন না প্লিজ। একই তো কথা, মানে দ্বিতীয় বছর কেমনে হয়েছে সেটা আপনি আমার আগে একটু বুঝান। দ্বিতীয় বছর 1100 কই পাইছেন? দ্বিতীয় বছর স্যার ওই যে মানে কাটাকাটি করে যে 100 হইছে, হুম, ওইটার সাথে ওই 1000 আবার যোগ হইছে। একই তো ঘটনা। তাহলে 1100-র সাথে আবার এই দ্বিতীয় লাভটা যোগ করেন। 1100 এর সাথে আবার যদি 110 যোগ করা হয় তাহলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার এই Thank you, সেম কোশ্চেন যদি মাসের ক্ষেত্রে বলে তাহলে কি প্রথম মাসে দুটোরই মনে হয় সমান হবে বলেন? আচ্ছা, চক্রবৃদ্ধি এই উত্তরটা পাবো, এই উত্তরটা পাবো, একটু পরে পাবো। এই উত্তরটা একটু পেন্ডিং থাকুক, ওকে স্যার, জি সরি। এটা একটু পেন্ডিং থাকুক। আপাতত সরল আর চক্রবৃদ্ধির মুনাফার বিষয়টা বুঝতে পারছি কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে ওকে। স্যার সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার আলাদা আলাদা আরো কোনো নাম আছে কি? না, ওই চক্রবৃদ্ধি আর যৌগিক এই দুইটা শব্দই ব্যবহার করে, আর কিছু ব্যবহার করে না, আর কোনো নাম নাই। বুঝাইতে পারছি কিনা? সরলটা সরলই বলবে, আর ওই দুইটা চক্রবৃদ্ধি আর যৌগিক এই দুইটা শব্দ ব্যবহার করে, সমর্থক শব্দ। চক্রবৃদ্ধি যেই কথা, যৌগিক সমর্থক শব্দ। ডান, বিষয়টা ডান। ইয়েস স্যার। জি স্যার, ঠিক আছে। অবশ্যই। জি স্যার। এবার জি স্যার। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় এইটা হচ্ছে আমি যেই কথা বলা, এইটার সংজ্ঞা কখনো পরীক্ষায় আসবে না, বাট এই প্রয়োগটা আসবে, যেটা আমি কিন্তু একটু আগে প্রশ্ন দেখিয়েছি। সুতরাং এই প্রয়োগটা আমাদেরকে বুঝতে হবে। এখন একটা অঙ্ক যখন করতে বলবে, তখন কখন আমরা চক্রবৃদ্ধি মানে কনসেপ্ট প্রয়োগ করব। চক্রবৃদ্ধি, মিউট করতে ভুলে গেছো, তারা একটু মিউট করে ফেলো। চক্রবৃদ্ধির প্রয়োগ। আবারও বলা, আমরা চক্রবৃদ্ধির বা যৌগিক যে কথাটাই বলি, যৌগিকের কথাও বলে দিই, যৌগিক এটা কখন প্রয়োগ করব। আমার প্রশ্নটা হয়তো আমি বুঝাইতে পারি নাই, আমি একটা উদাহরণ দেখাই, তাহলে হয়তো সুবিধা হতে পারে। এখানে খেয়াল করো, জানতে চাইছে কত সময়ে, অসুবিধার কিছু নাই, কিন্তু এই যে বলছে মুনাফা 18 টাকা হয়, এটা কি মানে চক্রবৃদ্ধি সুদ না সরল সুদ? সরল সুদ। কিভাবে বুঝতে পারলাম? কারণ এটা তো লিখে দেয় নাই কিছু। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক, উত্তরটা হয়েছে, কিন্তু যখন কিছু বলবে না তখন সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরি মানে সরল সুদ। আর চক্রবৃদ্ধি কথা বলা থাকলে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। কেমন? তাহলে এই দেখো, জায়গায় সবৃদ্ধি মূল একটা কথা থাকে, ওইটাই। না, সবৃদ্ধি মূলটা হচ্ছে সুদাসল। সবৃদ্ধি মূল ইকুয়াল টু হচ্ছে সুদাসল। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি বিষয়টা? মানে ওই যে শব্দের অর্থ কি? বৃদ্ধি সহ মূল। মূল মানে হচ্ছে মূলধন, মানে কঠিন কিছু না। শব্দের অর্থ কি বলো? এই যে বলছে এটা কি সমান নাকি? না, আগে বলো যদি না, সমানভাবে আমার কথা বোঝো, কোনটা ঠিক? সহ মানে নিজ মূলত আসল। কোনটা ঠিক মানে বলো? হচ্ছে নিজ। ওই সপরিবার আমন্ত্রিত কোনটা লিখবো? ওই এখানে নিজের পরিবার হ্যাঁ হ্যাঁ, আর যোগ ব, এটা সম্ভবত নিজের চলে আসে। এটা সাথে সহ, এটা নিজ। জি জি জি। তাহলে এটা কিন্তু বৃদ্ধি সহ মূল বলছে, বৃদ্ধি সহ মূল। কথাটা বুঝতে পারছো? সবৃদ্ধি মূল, তার মানে এইটা হচ্ছে সুদাসল। যাদের কথা বলা হয় যে সাথে সাথে মিউট করলে ভালো হয়।
রাইট 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 রাইট, না হলে কিন্তু সবাইকে আনমিউট করে দেওয়া হবে। একজনে ওই যে কে যেন নয়েজ হয় ই হয়, মানে একটু আনমিউট করে দিতে হবে যখন জাস্ট যখন কথা তখনই শুধুমাত্র মানে আনমিউট, এছাড়া যেন মিউট থাকে। ঠিক আছে? তাহলে সবৃদ্ধি মূলের বিষয়টা আমি আশা করি বুঝতে পারছি। হলো তাহলে সহ, বৃদ্ধি সহ মূল, তার মানে সুদ আসল। এখন কি সবৃদ্ধি মূলটা বুঝতে পারছি না বুঝতে পারি নাই? বুঝতে পারছি। ওকে ফাইন, ওকে ফাইন। এবার আসো যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে আমরা এই যৌগিক বা চক্রবৃদ্ধির প্রয়োগটা কখন করব, সেটা হচ্ছে একটা উত্তর তোমরা কিন্তু দিয়ে ফেলছো, এক, সেটা হলো চক্রবৃদ্ধি অবলিক যৌগিক শব্দটি উল্লেখ থাকলে, উল্লেখ থাকলে। দ্বিতীয় আর একটা কথা, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে। 3 নম্বর আর একটা কথা, বেতন বৃদ্ধির ক্ষেত্রে। এই 3টে কথাকে একটু মনে রাখা যাবে? তোমরা যেটা বলছো এক ঠিক আছে, কিন্তু যখন জনসংখ্যা বৃদ্ধির কথা বলবে, বেতন বৃদ্ধির কথা বলবে, তখন কিন্তু চক্রবৃদ্ধি বা যৌগিক শব্দটা কথা লেখা না থাকলেও তোমাদের হিসাবটা চক্রবৃদ্ধির কায়দায় করতে হবে। সবাই বুঝতে পারছি কিনা? তাহলে বলো তো 2 নম্বরটা কি বলছি? জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। 3 নম্বরটা কি বলছি? বেতন বেতন বৃদ্ধির ক্ষেত্রে। আমার এই কথাগুলো এখন বুঝতে অস্পষ্ট হইলেও আমরা একটু পরে বিষয়টাকে স্পষ্ট হতে পারবো, ক্লিয়ার বুঝতে পারবো। কেমন? তো যেই বিষয়টা হচ্ছে সেটা হলো আর এই 3টে জিনিস না হয়, যখন কোনো কিছু থাকবে না তখন কি করব বলো তো? স্যার নয়েজ আসতেছে স্যার, তখন সরল মুনাফা করবেন। তখন সরল সুদ হবে। রাইট, তখন হচ্ছে সরল মুনাফা হবে। স্যার অনেক নয়েজ হইতেছে। ঠিক আছে, আবারও বলা, যখন মানে কোনো কিছু নাই থাকবে তখন হচ্ছে সরল মুনাফা। কথাটা হলো এটা। কেমন? এটা আমাদের থাকতে হবে। কেমন? তো যাই হোক, আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আসো যে বিষয়টা হচ্ছে আমি একটু অগ্রিম বলা, সেটা হলো বাজারের গাইডগুলো এবং কিছু কিছু ইউটিউবার আছে, তারা এই অঙ্কগুলোকে বিভিন্ন সংক্ষিপ্ত কলাকৌশল দেখায়, যে অঙ্ক দিয়ে সব অঙ্ক হয় না। কেমন? আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা সরল মুনাফার যত অঙ্ক আছে সেটা 2টা সূত্রের মাধ্যমে করব, আর চক্রবৃদ্ধির অঙ্কগুলো একটা সূত্রের মাধ্যমে করব, যেটা আমাদের জাতীয় শিক্ষা বোর্ডের বইতে আছে সমস্ত অঙ্ক। তাহলে আসো প্রথমে আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র দেখি। সরল মুনাফা ক্ষেত্রে সূত্র। 2টা সূত্র আছে, কে জানো? আমাকে একটু বলবা, বলো তো। এক আর I দুই। equal PNR, I equal PNR, আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর। PNR, ওকে, 2 নম্বরটা কি? পি মাইনাস এ। RN, না, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। স্যার এ ইকুয়ালস টু পি প্লাস আই হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার এনটা 1 প্লাস আর এর উপরে একবারে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক হয় কি হয় না, দেখি। ভুলও তো করতে পারি। 9টা থেকে 4টা অফিস করছি, 5:15 থেকে 7:15 একটা ক্লাস নিলাম, 7:15 তোমাদের দাঁড়াইলাম, ভুল তো হইতেই পারে নাকি? দেখা যাক। না 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 স্যার, ভুল না, এটা ঠিক হচ্ছে। ভুল হয় নাই? না স্যার। হ্যাঁ, এই দৃঢ়তার সহিত তোমাদেরও কিন্তু মনে রাখতে হবে, আমার এখন ভুল হইলেও সমস্যা নাই, আমি এখন রিটায়ার্ডের পোহর গুনছি, তোমরা কিন্তু কেবল চাকরি নিবে। বুঝাইতে পারছি?
পড়াইতে স্যার। ভুল হইলে মানে বলে না যে কিছু ভুল ত্রুটি ক্ষমার যোগ্য। এই ইনফরমেশন মূলক কিছু কিছু বিষয় যদি আমরা ভুল করি সেটা স্টুডেন্টরা, কিন্তু বেসিকে ভুল করলে স্টুডেন্টরা তখন ওই টিচার সম্পর্কে আন্ডার এস্টিমেট করে। এটা মুখস্থ বিদ্যা, এটা আমার ভুল হতে পারে, কিন্তু তাও আমি মনে হয় ভুল করি নাই, করছি? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পরে বুঝাই দেব, সবার একদম রপ্ত হবে, সহজ করেই হবে, মানে সব বিষয়গুলি চলে আসবে। আপাতত এরকম একটু নেই, কেমন? দুইটা দেখো, এবার হলো চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি অবলিক হচ্ছে যৌগিক মুনাফার ক্ষেত্রে, হ্যাঁ, মুনাফার, স্যার ওটা তো মুনাফা আসলে সূত্র। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড সূত্রটা তো মুনাফা আসলে। আমি বুঝাই দিব, অসুবিধা নেই, ধৈর্য ধরো একটু সময়। এইটা একটা সূত্র যেটাকে 3 নম্বর বললাম, দেখো সি সমান সমান পি P into 1 plus ওয়ান প্লাস কি বলতো, R R to the power n. এমনি লিখলাম কেন, ঘটনাটা কি? তোমাদের সাথে আমার আমার সাংঘর্ষিকতা হইল কেন? স্যার এখানে আর এখানে ইনস্টলমেন্ট সুদ কিস্তির স্যার পরিমাণ মাস লিখে অন্তর থাকে। উল্লেখ থাকলে তখন এটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার সুদের কথা মাস অন্তর উল্লেখ থাকলে তখন এম আসবে। এটা হবে। মানে বছরে কয়বার সুদ সেই অনুযায়ী এম বসে। একটা অঙ্ক দেখি নাকি, দেখি জি দেখি স্যার। একটা অঙ্ক দেখি, ধৈর্য ধরো, চক্রবৃদ্ধি সুদ মাসে কত টাকা সেটার হিসাব। দেখবো ওই উত্তরটা পাবো, ওই উত্তরটা এর আগেও করছো তো, ওই উত্তরটা পাবো, ওইটা কঠিন কিছু না। কিন্তু মানে তোমরা একটা সূত্র বললা, আমি আর একটা বললাম, কারণটা কি? এটার কারণটা কি? এটার কারণটা কি? একটা অঙ্ক দেখো, বলছে 20% যৌগিক মুনাফায় 10,000 টাকা 2 বছরে বিনিয়োগ করা হলো, ভালো কথা। এখন এখানে একটা কথা বলছে, যৌগিক মুনাফা অর্ধ বছর ধরা হয়, সে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত? এই কথাটা বলার দরকার কি আছে? এইটা দিয়ে কি বুঝাইলো বলো তো আমাকে, এই কথাটার আমার ঝামেলা, না হলে স্যার ঝামেলা ভাই, বছরে মাসের 2বার কথা বলছি। চক্রবৃদ্ধি হবে। 6 মাস পর পর স্যার চক্রবৃদ্ধি হবে। পানি বেশি। আবার এই কথা মানে দেখো 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 দেখো, বিষয়টা আরেকটু দেখাই, দাঁড়াও। এখানে দেখো, এই প্রশ্নটা একটু দেখো, বলছে 10% হারে মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? দুইটাই কিন্তু চক্রবৃদ্ধি মূলধন, বাট একবার কিছু বলে নাই, আর একবার কিছু বলছে। একটু যদি খেয়াল করো, দেখো এইটা কিছু বলে নাই, তার মানে কিছু বলে নাই মানে বছরের সূত্রে হিসাব করব কতবার? একবার। না, একবার স্যার। কিছু বলে নাই মানে একবার, একবার এক হইলে একবার। বলে না। আর এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো, এখানে দেখো, এখানে আমার ভিন্ন কিছুর দরকার নেই, এখানে কি বলছে? যৌগিক স্যার মুনাফা অর্ধ বছর বলা হয়েছে, এই জন্য 6 মাস পর পর হিসাব হবে, মানে 6 মাস বছরে 2 পরে মাস পরে হবে আর ধরা কি। হয় স্যার। তার মানে এইখানে কিন্তু সুদ হিসাব করবে অর্ধ বছর, তার মানে জুন মাসে একবার হিসাব করবে, ডিসেম্বর মাসে একবার হিসাব করবে, বুঝতে পারছো? দুইবার, কিছু না বলা মানে একবার। আর ও বলে দিবে, কিরকম বলতে পারে দেখো, কথাগুলো কি কি বলবে খেয়াল করো। এখানে যেমন বলছে না যৌগিক মুনাফা অর্ধ বছর ধরা হয়, ও এরকম বলবে যৌগিক মুনাফা, আমি কথাটা একটু লিখি, দেখি তোমরা কি উচ্চারণ করো। এখানে অর্ধেক মাসের সুদটা আবার দ্বিতীয় দ্বিতীয় অর্ধেক মাসে ধরা হবে। কি লিখছি? আমার লাল কালির লেখাটা কি? ষান্মাসিক ষান্মাসিক। ষান্মাসিক। ও বলে দিছে, মানে দেখো আগের প্রশ্নটা কিছু বলে নাই, আর এখানে আবার বলছে ষান্মাসিক। থ্যাংক ইউ ভাইয়া। ষান্মাসিক, ষান্মাসিক কথার সমর্থক শব্দ কি? এই যে 6 অর্ধ মাস। বছর 6 স্যার। মাস। 6 মাস। মাসের হচ্ছে অর্ধেক, মানে 1 বছরের অর্ধেক স্যার। ষান্মাসিক কথার অর্থ হচ্ছে 6 মাস। 6 মাস। তাহলে যৌগিক মুনাফা যদি ষান্মাসিক হিসেবে ধরা হয়, তার মানে বছরে সুদ হিসাব কয়বার করবে? 2 বার। 2 বার করবে। ওকে ফাইন। এবার আসো, যদি এমন বলে যৌগিক মুনাফা
10 দিন তাহলে পর স্যার পর। 4 বার করবে হিসেব ত্রৈমাসিক তিন 3 মাস মাসে পর পর হবে। 3 মাস মানে পর পর। আমাকে যেই জিনিসটা হিসাব করতে হবে সেইটা হচ্ছে মানে ওই যে এম লিখছি, এম এর কথাটা মানে হচ্ছে বছরে সুদ হিসাবের সংখ্যা। আমার অন্য কিছু বুঝতে হবে না। দেখো আমি এম যে বলছি ভিন্নগুলো বুঝতে পারবা সহজে। এম এর পরিচয় হলো বছরে সুদ হিসাবের সংখ্যা। দেখো কথাটা বুঝতে পারছো কিনা, সবাই নয়েজ হয় হোক। এম এর পরিচয় কি বলছি? বছরের সুদ হিসাবের সংখ্যা। বছরের সুদ হিসাবে সংখ্যা। আবার সবাই বলো, এম এর পরিচয় কি বলছি? বছরের সুদ হিসাবের সংখ্যা। হিসাবের সংখ্যা। এবার এক এক করে উত্তর দাও। যখন এই কথাটা আছে, এই যে বলছে আমার অন্য কিছুর দরকার নাই, বলছে যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয়, এই ক্ষেত্রে একের মান এম এর মান কি হবে? 2 হবে স্যার। এম এর মান 2 হবে, এক্স্যাক্টলি। যখন বলছে যে ষান্মাসিক হিসাব ধরা হয়, তখন এম এর মান কি হবে? 2 হবে। যখন বলবে যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসাব ধরা হয়, তখন এম এর মান কি হবে? তখন কিন্তু এম এর মান 4 হবে। জি বুঝতে স্যার। পারছি কিনা? তার মানে 12কে যা বলবে কি 12কে সেটি দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তার জি মানে স্যার। ত্রৈমাসিক 3 মাস পর পর 4 বার। তোমার কথা হচ্ছে আবারও বলা, আমরা কিন্তু কেউ কেউ ভুল করে ফেলি। বি কেয়ারফুল। আমরা ভুলটা এরকম করি যে ত্রৈমাসিক মানে মনে হয় হচ্ছে এম এর ভ্যালু 3। বিষয়টা কিন্তু তেমন না। বুঝতে পারছি বিষয়টা? এম এর মানে কথা হচ্ছে এম এর পরিচয়টা হচ্ছে বছরে সুদ হিসাবের সংখ্যা। ঠিক আছে কথাটা? সে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করুক না কেন, আমাকে যেটা দেখতে হবে তার কথার আদলে বছরে শীতটা কতবার হিসাব করা হয়। সে যে কোনো অ্যাঙ্গেলে কি লাগবে বলেন, আমি দেই। বিভিন্নভাবে কথা বলতে পারে, বাট যে অ্যাঙ্গেলেই কথা বলুক না কেন, আমাকে খেয়াল করতে হবে তাতে বছরের সুদটা কতবার হিসাব করে। কেমন? এখন দেখো, এখন আমি সূত্রে আসি। ওই যে তোমরা এম সারা বলছো, এটা কোন ক্ষেত্রে বলছো জানো? তোমরা এই অঙ্কের ক্ষেত্রে বলছো। এখন দেখো জি স্যার। এই অঙ্কের ক্ষেত্রে মানে বিষয়টা হয় কি, সি ইকুয়াল টু, ধরো ধরো কথার কথা, আমার অন্য কিছুর দরকার নাই, খেয়াল করো। বলো, এখানে আমি অন্য কিছু জানতে চাই না, বলো এম এর ভ্যালু কত হবে? কিছু না বলা মানে 1, তাই না? এম এর ভ্যালু এখানে 1 হবে। এইরকম যখন হয় দেখো, তাহলে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস কিছু জানি না, আমরা হরে কি 1 লেখি না লিখি না বলো? লিখি না এটা। সূত্রটা এরকম দাঁড়াবে না, আমি অন্য ভ্যালু জানি না, বসাই নেই, বলো সূত্রটা এরকম দাঁড়াবে না? দাঁড়াবে। কিন্তু কথা হচ্ছে একের অবয়বকে কিন্তু নয়েজ হচ্ছে কারোর কাছ থেকে। একজনের কাছ থেকে হয় কি জানো, সে বিষয়টা খেয়াল হচ্ছে না, হয়তো একজনের কাছ থেকে হয় শুধুমাত্র, হয়তো ওনার মাইক্রোফোনটা জাগানো বা এরকম কোনো কিছু এরকমেরই হয়, একজনের থেকে হচ্ছে আর কি। একটু খেয়াল করতে হবে কি জন্য হয়। অনেক সময় হেডফোন কানে দিলেও করলো এরকম হয়। যার হয় সে একটু খেয়াল করতে হবে, বা তাকে একটু মেহরবানি করে তাহলে মানে মিউট করে রাখতে হবে, কেমন? না হলে তো সবাই কি করতে হবে, কেমন? খেয়াল করো, আমরা কখনোই যে ভ্যালুগুলো হোক, কখনো আমরা একের অবয়ব কিন্তু দেখাই না। আমরা খেয়াল করো, আমরা এরকম করি না যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 6, এরকম আমরা যখন বলি, দেখো এখানে এক্স স্কোয়ার মানে কি, আসলে কিন্তু 1x স্কোয়ার, এটা সহগ কিন্তু 1 আছে। জি স্যার। কিন্তু আমরা 1কে দেখাই না। খেয়াল করো, আমরা যখন লাভ ক্ষতির অঙ্ক আজকেই করব, বলবে টাকায়, টাকায় বলতে কি মানে কয় টাকা বলো? 1 টাকা। 1 টাকা। দেখো 1 টাকা বলে নাই, সে বলছে টাকায় এত এইটা ক্রয় করা হয়, টাকায় এত বিক্রি করা হয়। 1কে গণিতবিদরা বলছে উজ্জ্ব রাখতে বলছে, নাই না উজ্জ্ব করতে বলছে। যার কারণে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে যখন ওই কথা থাকে না, তখন সূত্রটাকে এভাবে কিন্তু লিখি। তোমরা যেটা বলছো সেটা হচ্ছে আমরা রিটেন করলে তখন কিন্তু সূত্রটাকে ঠিকই আমরা এইভাবে লিখি, এইভাবে। বাট সূত্র হচ্ছে আর বাই এম, আর ওইটা হচ্ছে এম এন। বুঝতে পারছি বিষয়টা? কিন্তু এই যে দেখো, এই ক্ষেত্রে সূত্রটা আমি এভাবে লিখবো, আমি রিটেন করতেছি প্রিলির কথার বাদ। প্রিলির কথা কেন বাদ খেয়াল করো, যদি রিটেন হয়, আমি ধরো এই দুইটা অঙ্কই আসছে, খেয়াল করো পরপর, মনে করো
এই 15 নম্বরেরই ক খ দিয়ে আসলো, কতে এইটা খতে এই অঙ্কটা। আমি কিন্তু যখন এই অঙ্কটা করব তখন আমরা জানি বলে এটা লিখবো, আর ওই অঙ্কটা যখন লিখবো তখন আমরা জানি বলে কিন্তু আর বাই এম দেখাবো। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? রিটেন প্রিলিতে তো সে দেখবে না, প্রিলির কথা বাদ দাও, ভুলে যাও, রিটেন করতেছি। আমি আবারও কথাটা বলছি, যখন রিটেন করব তখন কিন্তু আমি এভাবে লিখবো। এখানে এম আছে কিন্তু সেটাকে আমি উজ্জ্ব করে রাখছি। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে কথা হচ্ছে যখন কিছু বলা থাকবে না তখন হচ্ছে বার্ষিক, অর্থাৎ এম এর ভ্যালু 1। ওই যে দেখো এই প্রশ্নটা কিছু বলা নেই, তখন আমি এম কে দেখাবো না। স্যার তাহলে কি মানে রিটার্নের ক্ষেত্রে এমটা লিখতে হবে? হ্যাঁ, যখন তুমি ওই যে কথা আমি বললাম এইটার সময় ওই লিখলা, এইটার সময় তুমি যখন লিখবে তখন হচ্ছে এইটা কিন্তু আমরা জানি বলে তখন আমি লিখবো হচ্ছে, এখন ঠিকই আমি এভাবে লিখব। এই আমি রিটেন করতেছি, তখন কিন্তু আমরা জানি বলে এই লিখবো। একই মানে রিটেন দুইটা পর পর আসছে, দেখো ওইখানে আমরা জানি ওই লিখছি আর এখানে আমরা জানি এই লিখছি। স্যার একটা প্রশ্ন করব। বলো বলো। এই যে যখন আমরা একবার চক্রবৃদ্ধি সুদে অঙ্কটা করব রিটেনের সময়, তখন কি এই এমটা দেখানো লাগবে নাকি না দেখায় আমরা করে দিলেই হবে? রিটেনে রিটেনে জি জি, রিটেনে দেখাইতে হবে। মানে এম এর মান 1 ধরে এমটা হুম দেখাতেই হুম হবে, তাই তো? হুম। জি স্যার, থ্যাংক ইউ। এবার আসো আমাদের সূত্রে। আমি এই জন্য এইটা এভাবেই লিখছি, বাট ওইটার ক্ষেত্রেও জাস্ট করে দিতেন স্যার। দিব 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 অসুবিধা নাই, করা লাগবে না, মানে তোমরাই পারবা, ধৈর্য ধরো ধৈর্য ধরো একটু, মানে হোক, সহজ, কঠিন কিছু না। এবার আমরা একটু এক এক করে পরিচয়ে যাই। প্রথম হচ্ছে আই। আই আই কিসের প্রতীক বলো তো? মুনাফা। সুদ বা মুনাফা, তাই না? এটা কিন্তু একদম বুঝতে, তারপরে হচ্ছে পি। পি হচ্ছে মূলধন, আসল। পাবলিক আসল। আর কি? আর সুদের হার। মুনাফার হার। একই কথা, তাই না? সমর্থক শব্দ। এন কি? এন সময় বা বছর। এইটা যেই কথাটা একজনে কে যেন বারবার বলছো, এইটা সময়, বাট এইটার এককটা বছর সংখ্যা হইতে হবে, বছর একক হইতে হবে। কে যেন বারবার প্রশ্ন করছিল, তার উদ্দেশ্যে এটা বলা যে এককই থাকুক না কেন আমাদের এনের জায়গায় এককটা হইতে হবে বছর। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? জি স্যার, যদি না হয় তাহলে কি কনভার্ট করে নিতে হবে? দেখো 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 দেখাই একটা সমস্যা, দেখাই স্যার মানতে থাকলে তো বছরে কনভার্ট করতে হবে, তাই না? দেখি 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 দেখাই একটা, মানে বাস্তব একটা অঙ্ক দেখাই, তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হইতে পারবো। দেখো একটা অঙ্ক দেখো। খেয়াল করো, এখানে আর বলছে 6%। বলতো এই পার্সেন্টেজ চিহ্ন বাদ দিতে হলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা 6/100। ওকে ফাইন। বলতো এখানে এন কি হবে? এন এর জায়গায় 9/12। হ্যাঁ 9/12 বছর। পরে বাকিগুলো ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে 10,000, তাই তো? বলছে আই সমান হোয়াট। অঙ্ক করব না, বিষয়টা বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার।
মানে এনের জায়গায় বছর একক বসাইতে হবে। তাহলে এবার হলো মাস একককে বছরে নিতে হলে কি করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে। 12 দ্বারা ভাগ করতে হবে। 12 দ্বারা ভাগ করতে হবে। দেখো, একটু মানসিকভাবে প্রস্তুত থাকো, এখন প্রশ্ন কিন্তু সৃজনশীল হয়। পৃথিবীর কোথাও একাডেমিক পরীক্ষার জন্য স্টুডেন্টরা আন্দোলন করে, এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমাদের বাংলাদেশে কিন্তু এইচএসসি পরীক্ষার প্রশ্নে আন্দোলন হয়েছে। যদিও আমি প্রশ্ন দেখি নাই, যদি এরকম ভিন্নতা কিছু হয় সেটা কিন্তু ম্যানেজমেন্ট অটো সিদ্ধান্ত নেয় কি করবে, সেটার জন্য আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? প্রবলেম হলো আমরা এখন পড়া থেকে সরে গেছি, পড়া থেকে বিচ্যুত আছি, যার কারণে কিন্তু একটু ঝামেলা হয়। একটু সৃজনশীল হইতে হবে, তোমরা একটু ঠান্ডা মাথায় ভাববে। আচ্ছা, মাসে থাকলে আবার একবার বলো, মাসে থাকতে বছর মানে যদি মাসে এককটা থাকে সেটা বছরে নিতে কি করব? 12 দিয়ে ভাগ করবো। আচ্ছা, যদি সপ্তাহে থাকে তাহলে সেইটাকে 52 দিয়ে বছরে ভাগ নিতে, হ্যাঁ হ্যাঁ 52 দিয়ে ভাগ দেবো স্যার। হ্যাঁ, করবো। সপ্তাহে থাকলে কিন্তু বছরে নিতে 52 দিয়ে ভাগ করব। এবার সর্বশেষ কথা, যদি দিনে থাকে 365 দিয়ে ভাগ দেবো স্যার। 365 দিয়ে ভাগ 360 না না 365 365 365 দ্বারা ভাগ করবো। ওটা আমাদের রাইট। স্যার কমার্সে আমাদের অনেক সাবজেক্টে মানে 1 থেকে 4th ইয়ারে 360 দিয়েও করতে হচ্ছে অনেক স্যার। পাঁচ দিন হয়ে যাবে। না, কমার্সের বিষয়টা একটু ভিন্ন, যেহেতু গণিত করি তো গণিতে 365 বলছে, তো তাহলে আমরা 365 দিয়ে ভাগ করব, ঠিক আছে? গণিতে যেহেতু 365 বলছে, আমরা 365 দিয়ে ভাগ করব, ঠিক আছে? গণিতের ক্ষেত্রে হয়েছে কি, গণিতে যে স্টেটমেন্ট থাকবে সেটাকেই আমাকে প্রাধান্য দিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। স্যার এখন তাহলে যেই কথা কমার্সের বলা, হিসেবটা এখন অন্য হবে কিন্তু স্যার। সৃজনশীল প্রশ্ন হয়, অর্থাৎ আগে বছর একক ছিল, মাস ছিল, এখন পর্যন্ত কিন্তু পরীক্ষায় সপ্তাহ এবং দিনের ঝামেলা করে নাই। বাট আমার মনে বলে যে কোনো সময় কিন্তু করে ফেলতে পারে, তাতে তোমরা যেন ঘাবড়ে না যাও। আমি বুঝাইতে পারছি কথাটা সবাইকে? জি জি স্যার, জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমি আশা করি এনের বিষয়টা ক্লিয়ার হতে পারছি সবাই। সপ্তাহ থাকলে 52 দিয়ে ভাগ করতে রাইট হবে। রাইট রাইট ও যত সপ্তাহ বলবে তুমি সেইটাকে বছরে নেওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে 52 দিয়ে ভাগ করতে হবে। কথা হলো এটা। ভাই নয়েজ আসতেছে, সবাই প্রয়োজন ছাড়া আনমিউট করেন। এখন তো নয়েজ হয় না, বলো তো নয়েজ হয় এখন? স্যার যে নয়েজ করতে সপ্তাহ থাকলে কি বললেন? হ্যাঁ হ্যাঁ, আনমিউট করতে 52 দিয়ে ভাগ করব, 52 দিয়ে ভাগ করব, 52 সপ্তাহে এক বছর। পারছি? বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। জি স্যার, বুঝছি। জি স্যার, পারছি। ওকে, আবারও আমি বলছি, এখন সৃজনশীল প্রশ্ন হয়তো মাসের বিষয়টা, যেমন দেখো যে প্রশ্নটা দেখাইছি, ওই যে দেখো এটা 25তম বিসিএস এর প্রশ্ন, তার মানে কি, যে প্রশ্ন করবে সে একটু নতুনত্ব দেখাইতে চাইবে। তো নতুনত্ব দেখানোর মানে কারণে সে যেই কাজটা করবে সেটা হচ্ছে মাসের ঝামেলাটা আর দিবে না। সে করবে কি, মাসের ঝামেলাটা তো সে বুঝতে পারছে, সেই প্রেক্ষিতে সে কি করবে, সে হলো সপ্তাহ বা দিনের ঝামেলা করতে পারে। আমার অনুরোধ থাকলো, যদি সপ্তাহ থাকে তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে 52 দ্বারা ভাগ করব। আর যদি দিন থাকে তাহলে আমরা বছর দিয়ে ভাগ, মানে সরি 365 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আমি আশা করি যদি সপ্তাহ বা দিনের ঝামেলা করে থাকে সেইটাও আমরা সমাধান করতে পারবো। কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা এনের জায়গায় বছর একক বসাবো। কথা এইটা কেমন, আমরা এনের জায়গায় হচ্ছে বছর একক বসাবো, এটা হলো কথা। এরপরে হলো পরে এ কিসের প্রতীক? এ মনে রাখতে হবে, এর ফুল ইলাবোরেশন হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টের প্রতীক হিসেবে এ ব্যবহার করা হয়। কেমন, এখন এটা কি, এটা কিন্তু বলতে হবে সরল সুদের ক্ষেত্রে সুদ আসল।
দুইটা দুই জিনিস। কেন সরল সুদের কথা বললাম দেখো, আবার সিটা কি? সিটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল। এই জন্য তোমাকে ক্লারিফাই করতে হবে, সরল আর চক্রবৃদ্ধি কথা বলতে হবে। আমি আবারও বলছি, এ হচ্ছে সরল সুদের ক্ষেত্রে সুদ আসল, আর সি হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল। আর যেটা বাকি আছে এম, সেইটা হচ্ছে বছরে সুদ হিসাবের সংখ্যা। এই পুরো ফিচারটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, একদম টানা মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, যে কোনো অঙ্ক আমরা এখান থেকেই আমরা পারবো, কেমন? এবার আশা করি এইটুকু একদম 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 আমরা আমরা সবাই যেন মানে মুখস্থ থাকে, কেমন? দুইজনের হাত উত্তোলন করা কেন বলো তো? আমাদের একজনের জন্য নয়েজ হয়, সে যদি একটু আনমিউট করতো বা নয়েজটা হতো, তাহলে আমরা সবাই কিন্তু কথা বলতে পারতাম, হ্যান্ড রাইজের বিড়ম্বনাটা থাকতো না, কেমন? একটু খেয়াল করতে হবে কার থেকে নয়েজ হয়। হ্যাঁ বলেন তো, কারো কোনো কথা আছে কিনা? স্যার, হ্যাঁ, আমি ওই দিন মাস আর বছরের হিসাবটা বুঝলাম না। মানে কি বছরের হিসাব বুঝি নাই বলেন তো? ওই যে সময় যে বের করতে বললেন যে এম এর মানটা 9 মাসে কত বছর? মানে আগে বলেন 9 কত মাসে মাসে 1 বছর? 12 মাসে। হ্যাঁ, তো ঐকিক নিয়ম করেন, 12 মাস সমান হলো 1 বছর। 1 মাসে বছর কি বেশি হবে না কম হবে? কম হবে। কম হলে ভাগ হবে, তাই তো? 9 মাসে 1-এর থেকে 9 কি বড় না ছোট? বড়। বড় হইলে বছর কি বেশি হবে না কম হবে? বেশি হবে। এইটা সংক্ষেপে বলছি যে যত মাস থাকবে সেটারে 12 দিয়ে ভাগ করলেই হবে। ও, আর দিনের ক্ষেত্রে এবার আপনি আমার একটু বলেন কি করবো, আপনি আমারে বলেন দিনের ক্ষেত্রে কি করবো, আপনি বলেন আমারে। 365 দিন। হ্যাঁ, সমান কি? 1 বছর। এই তো, এখন যত দিন বলবে ও, একে তো। তারপরে একদিনে এই জন্য বলছি যত দিন থাকবে সেটাকে বছরে নিতে হলে 365 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে সপ্তাহের ক্ষেত্রেও একই অবস্থা। একই অবস্থা, 52 সপ্তাহে 1 বছর, সুতরাং সপ্তাহকে বছরে নিতে হইলে সেই সপ্তাহটাকে 52 দিয়ে ভাগ করলেই বছরে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আবারও বলা তাহলে, IPRNACM, এই কয়টা সম্পর্কে একদম সবাই মুখস্থ করতে পারছি, বুঝতে পারছি সবাই? জি স্যার। স্যার সরল সুদের ক্ষেত্রে সুদ আসল থাকে কিন্তু স্যার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি স্যার সুদ আসল থাকে? এই যে কি তো সুদ বাস্তবে আসল দেখা ছিল। যায় না। বলে কি চক্রবৃদ্ধির ক্ষেত্রে নাকি সুদ আসল থাকে না। দেখি 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 থাকে কিনা। থাকে তো। এই বলো, এটা কি? এটাই তো স্যার সুদ বাস্তব। আসল। মানে এই যে চক্রবৃদ্ধি মূলধন, এটি তো চক্রবৃদ্ধিতে সুদ আসল, এটি তো সি। বুঝতে পারছি না বুঝতে পারি নাই? হ্যাঁ বুঝছি জি স্যার। স্যার। বুঝছি স্যার। স্যার আরেকটা বিষয়, হ্যাঁ হ্যাঁ, সি ইকুয়াল পি ইন্টু 1+r/m, তারপর হচ্ছে উপরে এম এন পাওয়ার। এটা যে আপনি বললেন সেটা হচ্ছে ষান্মাসিক, তারপর অর্ধবার্ষিক, এরকম যদি থাকে তাহলে ওই ওই সূত্রটা লিখবো। আর যদি হ্যাঁ, 1 বছর থাকে তখন লেখার দরকার নাই, এমটা রিটেনের দেখানোর ক্ষেত্রে। দরকার নাই, কারণ এম এর ভ্যালু 1, হয়তো 1-এর অবয়ব দেখাইতে হয় না। আবারও বলা, এমসিকিউর ক্ষেত্রে তো দেখবে না,
রিটেন হইলেও Written- দেখানোর দরকার নাই, আমি তো এই কথাটা বলছি কিন্তু। ও সেটা ক্লিয়ার ছিলাম না। আচ্ছা, স্যার এই সূত্রগুলো একটু এক পেজে দেখান স্যার একটু টোটালটা। জি স্যার, ওকে। এবার এখনো একটা ভেজাল রয়ে গেছে। আমরা 3 নাম্বারটা ক্লিয়ার হইতে পারছি যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করব, বলছি যে যখন কিছু বলা থাকবে না তখন নিচে হরে এমটা দেখাবো না, উপরে দেখাবো না। আর রিটেন হইলে আমরা রিটেনের কথা বলতেছি। এবার আসো সরল সুদের ক্ষেত্রে তো সূত্র দুইটা, তাহলে কখন কোনটা ব্যবহার করব? দুইটা না? একটু ভেজালে পড়ে গেছি না? যখন সুদ আসল হবে তখন এটা ব্যবহার করবো না। এইটা 2 হচ্ছে নাম্বার সূত্রে আয় কোথায় স্যার? সুদের ডেটা থাকলে, কেমন সুদের সুদ আসল ডাটা থাকলে, আর এইটা হচ্ছে সুদ আসলের ডাটা থাকলে। দেখো কথাটা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। যদি সুদের ডেটা থাকে, সুদ আসলের ডেটা না থাকে অন্তর্ভুক্ত না, অন্যগুলো কিন্তু কমন আছে, পি আছে, এন আছে, আর আছে, সব ঠিকই থাকবে। কিন্তু সুদের ডেটা থাকলে আমি 1 নাম্বার, কিন্তু সুদ আসলের ডেটা থাকলে হচ্ছে 2 নাম্বার। দেখবো একটা অঙ্ক, দেখবো, দেখি জি একটা স্যার, অঙ্ক দেখি, ম্যাথ একটা অঙ্ক দিয়ে দেখি, একটু বুঝুন। ক্লিয়ার হইতে পারবো, অসুবিধার কিছু নেই। একটা অঙ্ক দেখি তাহলে কই আছে অঙ্ক। দেখো এটা মানে কি হবে সেটা তোমরা আগে আবিষ্কার করো, আমি পরে আলাপ করি। প্রথম কথা, এটা কি এখানে স্যার সুদ আসল দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু আসল স্যার। হুম 826 সুদ আসল। প্রথম কথা, এটা কি সরল সুদের মানে সরল সুদের সূত্র ব্যবহার করব না চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করব? স্যার সরল সরল হ্যাঁ সরল সুদ, যেহেতু কিছু বলা নাই, ওকে ফাইন। এবার আসো, সরল বলে দিছে সরল সুদ। ও এটা দয়ার সাগর কি বলো, এইটা আর এইটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই পরে বলছে কত টাকা, তার মানে এটা প্রিন্সিপাল প্রিন্সিপাল। বিনিয়োগ করলে 4 বছরে, তাহলে এইটা এন। এটা এন, বলো তো পি তা কি এটা আর এই আই, 26 কি? এটা হচ্ছে এটা এ এন। স্যার। হুম এটা এ হবে। তা কিন্তু প্রিন্সিপাল, এ, আর এ হইছে 826। সে ওই ওই তা প্রোনাউনটা ব্যবহার করছেই তো মূলধনের পরিবর্তে। বলছে কত জি স্যার। টাকা 4 বছরে, তা তা বলতে সে কত টাকাকে বুঝাইছে, আর 826 হচ্ছে সুদ আসল। জি স্যার। দেখো কথাটা বুঝতে পারছো কিনা? মানে আবারও বলা, তুমি গেট রেডি, প্রশ্নদাতা তোমাকে কথা সহজ করে বলবে না, কথাটাকে সহজ করে সে বলতে পারতো, কিন্তু সে যে কথাকে সহজ করে বলে না, এইটাই তার আর্ট, এইটাই তার যোগ্যতা। স্যার এটা একটু সলিউশন করেন, সবাই একটু দেখি। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। কোথা আম্মা আসবে না, তুমি একা? আচ্ছা, আব্বু আম্মু গ্রামে ভাই, গেছে, তাহলে একটু একটা খাওয়া বিয়োগ দাওয়ার করে ব্যবস্থা নেন করলে না ভাই। পিকনিক? তাহলে তুমি করি আর আচ্ছা, পরশুদিন আবারও সাগর বলা, ভাই মিউট করেন। যে বিষয়টা হচ্ছে
হ্যাঁ, এইটুক সবাই বুঝতে পারছি কিনা আবারও বলা, ক্যালকুলেশন করা যাবে, ক্যালকুলেশন করে দেবো। এইটুক কি সবাই বুঝতে পারছি? মানে কথা কিন্তু সে ওই যে তা, মানে তা হচ্ছে প্রোনাউন, সেটা হচ্ছে কত টাকার পরিবর্তে বুঝাইছে। আর 826 হচ্ছে সুদাসল, মানে সুদাসলের ইংরেজি হচ্ছে অ্যামাউন্ট, যার কারণে সেটার প্রতীক হিসাবে আমরা এ ব্যবহার করছি। এইটুক বুঝতে পারছো কিনা? ক্যালকুলেশন আমি করে দিব, বললে এখনই করে দিব। আগে এইটুক বুঝতে পারছি কিনা আমরা? 84 নাকি 84 পার্টিসিপেন্ট সবাইকে এইটুক বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওই যে লেখা তো আমার তো লেখাই আছে নিচে, ওই তো লেখাই আছে একদম, তো আমি লিখে দিছি নিচে, ওই যে একদম যার যার নিচে তো আমি আন্ডারলাইন করে লিখেই দিছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা বুঝতে পারছি, এটা এখনো বুঝি নাই। ওই যে এইটাই তো কথা, ওই যে বললাম যে তা মানে 826-এর ভেতরে হইলো আসল আর ওই 4 বছরের সুদ আছে, তার মানে আসল আর সুদকে একত্রে কি বলা হয়? সুদাসল বলা হয় না? স্যার ক্যালকুলেশনটা স্যার করে দিলে ভালো হইতো। আচ্ছা দিছি ক্যালকুলেশন, বলো সূত্র কি আগে বলো। A is A equals to equals to P into P into 1 plus RN. RN. ওকে ফাইন, এখান থেকে আমরা বের করব পির মান নাকি? এমন হয় নাকি? জি স্যার। এমন হয় না? ওকে। আচ্ছা বলো এর মান কত? 826। বলো আর এর মান কত? স্যার 0.045। না না, এই এই আমরা ওই কৌশলটা অপকৌশল, তার থেকে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃততে নাও, কত হয়? 9/2। 9/2% কিন্তু। জি এখন স্যার। ওই পার্সেন্ট চিহ্ন বাদ দিতে হলে, আমি তো পার্সেন্ট চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না, পার্সেন্ট চিহ্ন বাদ দিতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করতে হলে মানে হরটা দিয়ে ভাগ করতে, মানে হরের সাথে গুণ করতে হয়। তার মানে কি এটাকে আমি কি এরকম বলতে পারি 9/2 ইন্টু 100, জি স্যার। এরকম বলতে পারি? হ্যাঁ স্যার। ইন্টু হচ্ছে এন, এন কত আছে? 4 বছর। 4 বছর। এই বসানোটা বুঝতে পারছি কিনা পরে ক্যালকুলেশন দেখাচ্ছি। জি স্যার। জি স্যার, ওকে ভালো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 4 দিয়ে 100-কে কাটি 25 নাকি? জি স্যার। 50। হ্যাঁ 50, অসুবিধা নাই, আমরা ই করব। তাহলে দেখো এইখানে থাকে হইলো, উপরে থাকে হলো 826, ওকে ফাইন। নিচে 1 আর 50-এর লসাগু তো 50, তাই না? জি স্যার। 50-কে ভাগ করলে 50, 50 আর 1 গুণ করলে হয় হলো 50 যোগ প্লাস 9। এটুকু কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন দেখো এইটাকে আমি কি বলতে পারি? 826 ইন্টু উপরে যাবে 50, নিচে আসবে 59। জি স্যার। জি স্যার, বলতে পারি। এখন দেখো যেই বিষয়টা সেটা হচ্ছে এটা 20তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন, তখন কিন্তু ক্যালকুলেটর অনুমোদন ছিল। এখন দেখো 59 একটা মৌলিক সংখ্যা, 59 দিয়ে 826-কে ডিরেক্ট ভাগ করার শক্তি আমাদের মানে কাউকেই দেয় না, এটা যদি থাকে। আবারও বলো যে দেখো 20তম বিসিএস, তখন কিন্তু ক্যালকুলেটরের অনুমোদন ছিল, ক্যালকুলেটর থাকলেই কথা আসতো না। কেমন এটা? স্যার এগুলো দেখলে স্যার মাথা খারাপ হয়ে যায়। এখন কি ক্যালকুলেটর নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এখন কি ক্যালকুলেটর নেওয়া যাবে? এখন ক্যালকুলেটর নেওয়া যাবে না, যার কারণেই বলছি যে এই ভাগটা করতে কিন্তু একটু সময় লাগবে। আমি মুখস্থর কারণে লিখতেছি 14, তাহলে 5×14 হচ্ছে 70, আর ওই একটা 700, এই 700 টাকা হবে সঠিক উত্তর। স্যার এখানে যে সরল মুনাফা, সেই সরল মুনাফার কাজটা কই গেল? আপনি নয় যে সরল মুনাফার ওখানে সূত্রটা লিখলেন 2 নম্বরে, সেই সরল মুনাফাটা কি ওই যে 826 সাথে রয়েছে বলে তাই এই সূত্রটা না তা তো আসবে? না, আমি তো একটা একটা করে ভ্যালু বসাই দিছি। ওই যে উপরে কোনটা কি তা কিন্তু উপরে লেখাও আছে। স্যার বুঝছি স্যার, কিন্তু এখানে তো আয়ের কোনো ভ্যালু আমরা পাতাইনি, আমি তাই বলছি। যার কারণেই তো এক ব্যবহার করতে পারি না, এইটাই তো এই তো কথা। আই না থাকার কারণেই তো একে যাই নাই, আই থাকলে তো একে যাইতাম। দ্বিতীয় সূত্রটা ব্যবহার করছি, দ্বিতীয় সূত্র। স্যার একটা প্রশ্ন। দাঁড়াও আগে এর কথার উত্তর দিই। এইটাই তো ব্যাখ্যা করছি, এটাই তো কারণ। আই না থাকার কারণেই তো একে যাই নাই। তুমি কি বুঝতে পারছো না বুঝতে পারো নাই বলো? স্যার বুঝেছি স্যার। হ্যাঁ বলেন বলেন ম্যাম, কি বলেন? স্যার ওই যে আমরা যে এর আগে অঙ্ক করছিলাম আপনার ওই যে সসীম অনাবৃত্ত বা দশমিকে রূপান্তর করে আগের ক্লাসে যে আমরা করছিলাম, তখন আমরা যদি ক্যালকুলেটর না নিয়ে অত বড় অঙ্ক তো আমরা বের করতে পারবো না তখন। কে বলছে আমরা ক্লাসে সব অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করছি না?
স্যার বড় বড় অঙ্কগুলা না, ওটা ক্যালকুলেটর ছাড়াই করতে হবে, কিছু করার আছে? সবাই তো ক্যালকুলেটর প্র্যাকটিস করতে হবে সবাই তো সবই ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর ছাড়া করা যাবে টেকনিক। হ্যাঁ, টেকনিক তো স্যার শিখেই আমার যাও। একটা প্রশ্ন ছিল। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। স্যার আমি আগে স্যার আমি 50টা আচ্ছা, একজন কিভাবে একজন লিখে একজন একজন বলতে হবে, একজন একজন। স্যার নয়েজটা একটু বেশি হচ্ছে। স্যার এমসিকিউ হ্যাঁ, যার প্রশ্ন সে হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, তামান্না বলেন, তামান্না বলেন, তামান্না বলেন। তামান্না আবার কেটে গেছে কেন? তামান্না আবার করেন, আবার আবার লাইন দেওয়া হয়েছে তামান্না আপনাকে। স্যার ওই 50 প্লাস 9 ওইটা কিভাবে হয়েছে, মানে 50 দুইবার কেন হয়েছে ওইটা বুঝতে পারি নাই। এটা তো ভগ্নাংশের করছি, যোগ করছি। এরকম এরকম যোগ কেমনে করে? 1 যোগ হচ্ছে 9/50, এটা কেমনে করে? বীজগণিতিক যোগ এরকম করে না? এরকম যখন ভগ্নাংশের যোগ করে তখন 1-এর নিচে কিছু নয় মানে 1 আছে, পরে হর দুইটার লসাগু, অর্থাৎ 1 আর 50-এর লসাগু কত? 50। এটা এরকম নিচে লিখতে হয়, পরে ওই হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হয়। 1 দ্বারা 50-কে ভাগ করলে 50, সেই ভাগফলটা আবার উপরেরটার সাথে গুণ করতে হয়। তার মানে 1 আর 50, তাহলে এটা 50। এবার পরেরটা বুঝতে সুবিধা হবে। 50 দ্বারা 50-কে ভাগ করলে 1, 1 আর 9 যোগ করলে গুণ করলে হয় 9। ওইটি তো তাই করছি, বুঝে। জি বুঝছি। আর পরে যে কথা বলা, ভাজক ভগ্নাংশ থাকলে, ভাজকটা যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে উল্টোই গুণ করতে হয়। এই জন্য 50 উপরে গেছে, 59 নিচে আসছে। হ্যাঁ বলেন বলেন বলেন, যাকেই আপনাকে লাইন দেওয়া হয়েছে বলেন। স্যার আমি পুরো অঙ্কটাই বুঝিনি। মানে এখন কোন জায়গা থেকে আমি শুরু করলে সুবিধা হয় আপনার বলেন? প্রথম থেকে একটু বুঝাই মানে দেন। প্রথম থেকে কি বুঝাবো বলেন তো? প্রশ্নটা থেকে শুরু আচ্ছা, তো ওই করেন যে না লেখা, আমি কিন্তু ই করে লেখা লাগে, ওই যে দেখেন একদম লাল কালি দিয়ে লিখে লিখে লেখা। হ্যাঁ স্যার বলেন। স্যার এমসিকিউতে তো সময় কম থাকে, আমরা হুম কি হুম পুরাটা অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে না? হুম 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 মানে এরকম তো অনেকগুলো অঙ্ক করতে হবে, হুম স্যার হুম সময়ের ব্যাপারে ক্যালকুলেটর ছাড়া তো কঠিন হয়ে যাবে। হুম হুম। সেটা হচ্ছে দেখেন, এখন বোঝানোর জন্য আমি সূত্র লিখছি। সূত্র লিখবেন না, কারণ এখন আমার মানে মানে করার কৌশল হচ্ছে, আমার লক্ষ্য হচ্ছে আপনাদের বোঝানো। আর আপনারা যখন পরীক্ষার হলে করবেন তখন আপনাদের লক্ষ্য হচ্ছে জাস্ট আনসার বের করা। ফলে আমি বিস্তারিত বোঝানোর জন্য একটু একটু ভেঙে ভেঙে বড় করছি। আপনি যখন পুরো বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পারবেন তখন মানে মানে 2-1 লাইনকে মেমোরাইজ করে কম লিখে পারবেন, এটাই শর্ট। বাট না বুঝে মিরাকল কৌশলে উত্তর বের করলে সেটা হুবহুব কমন পড়বে না, বা পরীক্ষার হলে ওই মিরাকল কৌশল রিকল করতে পারবেন না। আমার এখন লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো। ফলে আমি যত লাইন লাগে তা লিখবো, কারণ আমার বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে, এইটা হলো আমার লক্ষ্য। কেমন? আর আপনাদেরও কাজ হচ্ছে আপাতত বোঝায়। প্রথমে হলো মনে রাখবেন, যে কোনো জিনিস বোঝার ক্ষেত্রে প্রথম বোঝার দিকে গুরুত্ব, পরে ছোটর দিকে। আপনি যদি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে না লিখে মানে কম লিখে শর্ট করতে পারবেন। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? বাট মিরাকল কিছু কিছু কৌশল ইউটিউবে দেখাইয়া বিভ্রান্ত করে। আসলে ওই কৌশলে সব অঙ্ক মেলে না, এমনকি ওই কৌশলগুলো পরীক্ষার হলে স্মরণ করা যায় না। আমি কি বুঝাইতে পারছি? আবারও বলা, বুঝতে হবে, প্রথমে বোঝার দিকে গুরুত্ব। বুঝতে পারছি। স্যার আমার প্রশ্নটা আপনি একটু বলেন তো, আমি দেখি অন্য কারো হয় কিনা, সেই ফাঁকে ফাঁকে আপনারা বোঝানো যায় কিনা। কেন পুরোটা বাদ রইল আমি তো বুঝি না। আপনি যদি আমাকে মানে এখানে আপনি পি দ্বারা বুঝাইছেন যে আসল, হ্যাঁ, পি দ্বারা আসল এন বুঝাইছি। দ্বারা এন দ্বারা বছর, হ্যাঁ তারপরে তা দ্বারা হচ্ছে আসল। হ্যাঁ, ওই যে মানে আর নাও, তা তো একটা প্রোনাউন। ওই কত টাকা, তা ওই তারা বসছে হলো কত টাকার পরিবর্তে, রাইট? আর বলেন বলেন। হ্যাঁ, 126 যেটা এ দেয়া ওটা হচ্ছে সুদাসল। 826 হচ্ছে সুদাসল, রাইট। সুদাসল বলতে ওই যে তা 826 টাকা হবে, তা মানে কি, মানে আসলটা 826 হবে। তার মানে 826-এর ভেতরে আছে আসল যোগ 4 বছরের সুদ। বুঝতে পারছি তা বিষয়টা? মানে এখানে ওই যে আসল, তা বলতে আসল, ওই যে মানে তা তো প্রোনাউন, কার পরিবর্তে কত টাকা বিনিয়োগ করলে তা, তার মানে কি কত টাকাকে সে বুঝাইছে।
বুঝতে পারছি না বুঝতে পারি নাই? স্যার এখানে আমরা ওই সূত্রটাই লিখবো, এ ইকুয়াল। হ্যাঁ 2 নম্বরটা লিখবো, কারণ যেহেতু সুদের ডাটা নাই সেহেতু আমাকে 2 নম্বর লিখতে হবে। ওই যে কার সাথে একটু আলাপ হলো, সে বললো যে এখান থেকে সুদের নাম, সেই জন্যই তো আমরা 1 নম্বর নিতে পারিনি। এখন কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই? বুঝতে পারছি বলেন? হ্যাঁ বুঝতে পারছি, এখন করতে গেলে দেখবো, যদি সমস্যা আচ্ছা হয় আবার আচ্ছা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রূপা বলেন, রূপা আক্তার বলেন। স্যার আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ওই যে 826 কে 59 দিয়ে ভাগ করবো, এটা যদি একটু বলতেন। একদম ডিরেক্ট ভাগ করবেন, মানে এই বিষয়টা যেটা হচ্ছে মানে এই করেই দেখতে হবে, এরকম করবেন। যদি এসেই থাকে তখন সেই ক্ষেত্রে 59 দ্বারা 826 রে ভাগ করবেন, এরকম করবেন। 82-র মধ্যে 59 যাবে কতবার? একবার। 9 9 আছে 12 হবে কত হইলে? 4। 3। 6 আছে 8 হবে 2 হইলে নাকি? আর পরে হচ্ছে তাহলে এখান থেকে 6 এক ঘর নামাইলাম। এখন যেটা হচ্ছে এই যে দেখেন এখন 59 236-এর মধ্যে কত, মানে 236-এর মধ্যে কতবার যায় সেইটা একটা বোঝার কিন্তু টেকনিক হলো 5 দ্বারা 2-কে কি ভাগ যায় কি যায় না? বলেন কথাটা, 5 দ্বারা 2-কে কি যায় কি যায় না? রূপা লাইন হয়ে গেছে? আচ্ছা আবারও দিলাম লাইন, বলেন রূপা, যায় কি যায় না? আচ্ছা যায় না। যখন যায় না তখন 2 নেন, 23 নেন। 23-এর ভেতরে 5 যায় হচ্ছে 4 বার, কারণ 4 5 20। জি স্যার, 4 5 বার হলে তো 5 5 25 বেশি হয়ে যায়। তার মানে 5 23-এর ভেতরে যেহেতু 4 বার যায়, তাহলে সে ইতেই 4 বার যাবে। এখন দেখেন ওই যে 4 নং হচ্ছে 36, 4 5 20 আর 3 হচ্ছে 23। এইভাবে ভাগ করে দেখতে হবে, এছাড়া বিকল্প কোনো কৌশল নাই। জি স্যার, কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। সবার লাগবে, সবার লাগবে, সবার, কিছু করার তো নাই, কি করবেন? জি স্যার। মানে সবারই করা লাগবে। আল্লাহ আমাদের যেই শক্তি দেয় নাই সেটা কিছু আমাদের করার আছে? জি না। ওকে, বলেন বলেন, আপনাকে আনমিউট করা হয়েছে, বলেন। স্যার আমি স্যার ওই তখন স্যার বলতে চাইছিলাম যে আমরা যদি শেষে 4 দিয়ে গুণ করি 9 কে, তাহলে তো আমরা সহজে বুঝতে পারবো। হ্যাঁ ওই যে বললাম যে মানে সংক্ষিপ্তর বিষয়টা, এটা তো মানে আগে বোঝো, বুঝলে পরে এই বিষয়গুলো কে কিভাবে করবে এটা তোমরা আবিষ্কার, একজনের জি থেকে স্যার, আগে আরেকজনের স্যার বায়াস হওয়া ঠিক হবে না। আমি কি জি বুঝাইতে স্যার পারছি? বুঝলাম। বাট জি স্যার। এরকম এইটা 20তম বিসিএস এর এরকম ক্যালকুলেশন আসবে না এই কথাও আমি বলবো না, এর থেকেও কমপ্লেক্স ক্যালকুলেশন আসে। আর এই সিম্পল ক্যালকুলেশন আসবে না, এই মানে 20-এ ক্যালকুলেটর ছিল তাই আসছে, এখন ক্যালকুলেটর নাই তাই আসবে না, এটা কি আমার বলা সমীচীন হবে? তোমরা আমাকে একটু বলে দাও, সমীচীন হবে কি হবে না? না স্যার। বুঝতে পারছো বিষয়টা? এরকম হইলে মানে ওই যে বলছো সবার সময় লাগবে, সবার সময় লাগবে, অসুবিধার কিছু নেই, কেউই পারবে না, কারণ আল্লাহ আমাদের শক্তি সবারই মানে শক্তির কিছু সীমাবদ্ধতা আছে। এটা নিয়ে মানে টেনশন করার কিছু নাই, কেমন? কিছু কিছু কলা কৌশল আমরা শিখাই দিব, কেমন? বলেন বলেন বলেন, রিয়ে বলেন, রিয়ে বলেন। আফরিন রিয়ে বলেন দ্রুত। আমরা ওই একটা অঙ্ক কিন্তু কে যেন করাই দিতে বলছিল, সেটা করি নাই, কিন্তু সেখানে যাবো দ্রুত, না হলে কিন্তু সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ বলেন বলেন, আবারও দিলাম লাইন, বলেন। আফরিন রিয়া নাকি আফরিন রিয়া বলেন। হচ্ছে না কেন, সংযোগ হচ্ছে না কেন? হ্যালো জি বলেন স্যার, বলেন। হ্যাঁ বলেন। বলতেছি ম্যাথ করতে যদি এত সময় লেগে যায় তাহলে তো আমাদের অন্যান্য গুলা একটু পিছিয়ে পড়তে পারি, না তো আমাদের এটা না, আমার কথা বোঝেন। আহ ভিন্নগুলো তো ইনফরমেটিভ, ম্যাথ করতেই তো সময় লাগবে, অন্যগুলো তো সময় লাগবে না। আচ্ছা। প্রশ্ন থাকে কয়টা? 200। 200 থাকে, 200 পাইলেও এখনো এই 200-এর ভেতরে মানে কি বলা যায়, মানে 200-এর ভেতরে এখনো 130 প্লাস মাইনাসে টেকে। তো সমস্যা কি? সব প্রশ্ন তো আপনাকে উত্তর করতে হবে না, আপনি পারবেনই না, ভুল তো দাগাতে পারবেন না, দাগালে তো 0.2 মানে 0.5 প্লান্টি হবে, সেজন্য ভুল দাগানো যাবে না। আর গণিত থাকে 20টা, 20টাই যে ক্যালকুলেটিভ থাকবে বিষয় কিন্তু এমন না। আমি ওকে বুঝাইতে পারছি কিনা? 20টা অঙ্ক থাকে, এই স্যার। 20টা অঙ্কের ভেতরে 3 ভাগের 1 ভাগ ইনফরমেটিভ, মুখে মুখে পারা যাবে 6টা। মানে বিষয়টা এরকমের 6টা এরকমের থাকবে।
বাকি 6টা হালকা ক্যালকুলেশন থাকবে, বাকি 6টা একটু বেশি ক্যালকুলেশন থাকবে, সবার জন্য এক। আচ্ছা আচ্ছা তারপরও আমরা ক্যালকুলেশনের কিছু কিছু কলাকৌশল শিখাই দিব না যে তা না, আমরা শিখাচ্ছি না যে তা বিষয়টা এরকম কিছু না। কেমন? আমরা এইটা নিয়ে টেনশন না করি। আবারও বলা, এখন আপাতত বোঝার দিকে গুরুত্ব দিবে, আমরা না বুঝে বিষয়টাকে এরকমই করব না। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, বলেন বলেন, যে হ্যান্ড রাইজ করছেন আপনাকে আনমিউট করা হয়েছে, বলেন। স্যার আমাদের এই যে যে কঠিন ম্যাথ গুলা যেগুলা মানে সময় লাগবে, হ্যাঁ ক্যালকুলেশন, আবার কিছু ম্যাথ মানে আছে যে ক্যালকুলেশন করতে বেশি সময় লাগবে না, তো আমরা আসলে কোন দিকে আগাইলে আমাদের আর কি সময়ও বাঁচবো প্লাস আমরা মানে মার্ক গুলা তুলতে পারবো, আচ্ছা মানে আপাতত কোনটা আমাদের যে পক্ষে সময় দেওয়াটা উচিত? আচ্ছা আবারও বলা, যেই বিষয়টা হচ্ছে আমরা এই ডিসকাশনগুলোর বিষয়গুলো পরে করব। আবারও বলা, আপাতত আমরা অঙ্ক বোঝার দিকে গুরুত্ব দিই, এক। আর দ্বিতীয়ত এই কথা বলে কিন্তু কিছু কিছু ইউটিউবাররা যেটা হচ্ছে বলে যে এমনি এমনি করবেন, কিন্তু ওই রকমের অঙ্ক পরীক্ষার হলে পাওয়া যায় না। আবার ওই রকমের অঙ্ক পাওয়া গেলেও ওই সব সংক্ষিপ্ত ওই কৌশলগুলো মনে রাখা যায় না। এই জন্য মেহেরবানি করে আমরা এই ভীতিগুলো নিয়ে না ভাবে আমি প্রথমত অনুরোধ করি আমরা বিষয়গুলো একটু বুঝি। যদি বিষয়গুলো বুঝতে পারি, সংক্ষিপ্তর বিষয়গুলো আমাদের মাথায় চলে আসবে। ওই যে কি জানো একটু কিন্তু বলছে যে 4 দিয়ে গুণ করলে এরকম কোর্স চলে আসবে বিষয়গুলো। কেমন? আমরা এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটার কথা ছিল যে এটা আমরা করব। কেমন? এখানে দেখো আর এর ভ্যালু হচ্ছে 20%, 1 নম্বর কথা। পরে এটা 10,000, এটা হচ্ছে প্রিন্সিপাল। বলছে 2 বছর, এটা হচ্ছে এন। পরে বলছে যৌগিক মুনাফা অর্ধ ধরা হয়, তাহলে এটা এম সমান 2। চক্রবৃদ্ধি মূলধন কত, অর্থাৎ সি হোয়াট, এই হলো প্রশ্ন। এইটুক তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সবাই। ঠিক আছে, এইটুক নিশ্চয়ই বুঝতে পারছি। কেমন? দেখো এইটাকে বলা হয় গাণিতিক রূপ। আমরা লেখার সুবিধার্থে এটাকে 10⁴ বলবো, 4। বৈজ্ঞানিক রূপ বলে, মানে জায়গা বাঁচানোর জন্য। আমি আশা করি বুঝতে পারছি সবাই। কেমন? এখন দেখো আমাদের সূত্রটা হচ্ছে, সূত্রটা একটু লিখি, সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই হচ্ছে এম টু দি পাওয়ার হচ্ছে এম এন। এইটুকু নিশ্চয়ই সূত্রটা মনে আছে। এবার পি হচ্ছে 10⁴ ইন্টু 1 প্লাস হচ্ছে আর হলো 20%, তার মানে 20/100। সেইটাকে এম দিয়ে ভাগ করব, এম এর ভ্যালু 2। এই কথা আমি একাধিকবার বলছি। কোনো একটা ভগ্নাংশকে ভাগ মানে হচ্ছে নিচেরটার সাথে গুণ, তাইলে 100 সাথে গুণ টু দি পাওয়ার 2 ইন্টু 2। ক্যালকুলেশন আমি পরে করব। এই বসানোটা আমরা 84 পার্টিসিপেন্ট আছি, এইটা কে কোথায় বুঝি নাই আমাকে একটু বলেন তো। আবার একটু প্রেজেন্ট মাইন্ড থাকতে হবে কিন্তু, না হলে হবে না। বলেন। স্যার বুঝছি। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। বলেন তো, একজন টিচার কখন সবচেয়ে মনে শান্তি পায় আর কখন সবচেয়ে মনে কষ্ট পায়, বলেন তো? স্যার আমরা সবাই বুঝতে পারি, তখন শান্তি পাই। এখন আপনাদের কথা যাই হোক, আপনাদের কথা শুনে আমার খুব শান্তি লাগলো। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। হ্যাঁ একদম দেখেন, আমি বসিয়ে দিয়েছি। কেমন? এখন ক্যালকুলেশনও দেখাই, একটু একটু মিউট করে রাখেন, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। যার প্রয়োজন হয় সেই কথা বলা। কেমন? এখানে দেখেন 10⁴ ইন্টু, আমরা একটু কাটি, 20 দ্বারা 100কে কাটলে 5। আবারও তাহলে এমন থাকলো। আচ্ছা আমি আর একটা লাইন তারপর লিখে দিই, দেখছি আগের বার একবার কে যেন করছেন। এটা হচ্ছে 4। এই 5টাকে একটু সরাই লিখি, না হলে এই হলো 5, এই হলো, এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। এখন এখানে দেখো 10⁴ ইন্টু হচ্ছে এইটা 10, তাহলে এইটা 10 যোগ হচ্ছে এটা 1, এটা হলো 4। এখানে সামনে লিখি। কেমন? এখানে সামনে লিখলে থাকে এইটা হয় হচ্ছে 10⁴ ইন্টু উপরে থাকে 11⁴, নিচে থাকে হচ্ছে 10⁴। ওই 10⁴ আর 10⁴ কাটে, তাহলে থাকে হচ্ছে 11⁴। এই হবে সঠিক উত্তর। একটা প্রশ্ন ছিল। বলো বলো। স্যার আমরা কি ওই যে 1 লক্ষ টাকাকে 10 এর পাওয়ার 4 দিছি, এটা 4 সুবিধার মানে অঙ্কটা সুবিধা মানে হয় কি দেখো, লিখতে সময় লাগতো না, ওই 10⁴ দিছি লেখার সুবিধার্থে।
আরেকটু স্যার করতে পারি স্যার, ফোরের অপশন জায়গায় অন্য করে কিছু দিতে পারতাম। স্যার আমরা 10⁴ দিয়ে দিলে মানে বোঝা যেতে পারে সহজে, তাই না স্যার? একটা বিষয় মনে রাখতে হবে, এমসিকিউর ক্ষেত্রে মানে কি করতে হবে এই সিদ্ধান্তটা কিন্তু নিতে হয় হলো অপশন দেখে। অপশনে যেহেতু দেখছি এরকম পাওয়ার দেওয়া আছে, সূচকের সাহায্যে প্রকাশ করছে, সেহেতু ওই আমি 10,000কে 10⁴ বলছি, একই তো কথা। আমার লিখতে 10,000 লেখার থেকে 10⁴ লিখতে কষ্ট কম হয়েছে না, সময় কম লাগছে? ওই যে একটা কথা বলছো, কোথায় ক্যালকুলেশন করবো, প্রশ্নের উপরে 10,000 লিখতে যা লাগছে তার থেকে 10⁴ লিখতে আমার জায়গা কম লাগছে। আবারও বলা, তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই বিষয়গুলো আমাদের মাথায় আসবে না। না, আমি এটার উত্তর দিতে চাই, এতদিন আসতো না, এখন আসবে। যেই ক্যালকুলেশনগুলো ডন্ট ওরি, আমরা কিছু কলা কৌশলে শিখিয়ে দিব, ধৈর্য ধরো। আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস ক্লাসে যাই গেলে কলা কৌশল দেখাই দেবো ক্যালকুলেটর ছাড়া, এবং আশা করি পরীক্ষার হলে ওই কলা কৌশলের মাধ্যমেই সমাধান করা যায়। কারণ কিছু শক্তি আল্লাহ আমাদের পৃথিবীর কাউকেই দেয় নাই, তাহলে চিন্তা করার কি আছে? স্যার এখন দেখি স্যার বোঝা যাচ্ছে স্যার আপনি যে নিচ্ছেন স্যার হ্যাঁ, টেকনিকগুলো ওইটাই তো দেখে আমি স্যার বোঝা বলছি। যাচ্ছে। তোমরা আমাকে যদি প্রশ্ন করো, তোমরা আমাকে মানে কতবার প্রশ্ন করো, আমি বারবার আমি যার কাছে পড়তাম তাকে বলতাম যে স্যার এইটা তো আমার মাথায় আসবে না। আমি সুয়েটের একজন ইঞ্জিনিয়ারের কাছে পড়তাম, তো উনি হাঁস দিত, হাঁস দিয়ে কাছে আসতো। অফলাইনে ক্লাস করতাম তো, কাছে আসতো, বলতে যে তোমার মাথায় এত দিন আসতো না, এইটা ঠিক আছে, বাট এখন আসবে। আমি ওনার সুর ধরেও বলতে চাই, তোমাদের মাথায়ও এতদিন আসতো না, কিন্তু এখন আসবে। আমি কি কথা বুঝাইতে পারছি? এখন আসবে মাথায়। আমি জি স্যার। বললেও 10,000 লিখতে বললেও তোমরা ওই 10⁴ লিখবে, এটা মাথায় আসবে। ধন্যবাদ স্যার। এজন্য জি আবারও স্যার, বলা, স্যার অভ্যস্ত হয়ে যাবো স্যার। অভ্যস্ত হয়ে যাব, রাইট। আবারও বলা, এই জন্য সবার প্রতি একটা অনুরোধ থাকলো, আমরা দুইটা বিষয়ে যেন ধাবিত না হই। অর্থাৎ প্রথমেই আমরা সংক্ষিপ্ত চিন্তা করব না, প্রথমে আমরা বোঝার দিকে কনসেপ্ট যদি Yes, বুঝতে sir. পারি, তারপরে দ্বিতীয় প্রশ্ন হোক যে স্যার এটা বড়, সেটার উত্তর আমি দিব। কিন্তু কোনো ক্রমেই আমরা কিন্তু কেউ বুঝতে না পেরে বলে কি যে তাহলে শর্ট কি আছে, না, শর্টের উত্তর চলে আসে, কিন্তু ওই শর্টে তুমি কিন্তু পরীক্ষার হলে প্রয়োগ করতে পারবে না। তো তোমার Basic কিন্তু clear না ক্লাসে থাকলে ভালো হবে না। করা বা কোনো টেস্টে ভালো করার মেইন লক্ষ্য না, মেইন লক্ষ্য হচ্ছে পরীক্ষার হলে ভালো করা। তো পরীক্ষার হলে কিন্তু তুমি ওই সংক্ষিপ্ত কলা কৌশলের ওই হুবহু রূপের অঙ্ক পাওয়ার সম্ভাবনাও কম। আবার হচ্ছে পেলেও তুমি ওই মানে সংক্ষিপ্ত ওই রূপকে যখন তুমি 10টা বিষয় নিয়ে ভাববে, তখন রিকল করতে পারবে না। এই জন্য তখন স্যার ভুল নো হয়ে যায় শর্টকাট, পরীক্ষা হলে যত তোমরা বিস্তারিত বোঝার পরে সংক্ষিপ্তর বিষয়টা তোমরা আবিষ্কার করতে পারবে, অপেক্ষায় থাকো। এই জন্য স্যার একটা ক্লাসে আপাতত বোঝার দিকে গুরুত্ব, বুঝতে যেখানে যেখানে যা প্রশ্ন লাগে হ্যাঁ করা হবে, করো, অসুবিধার কিছু নাই। বাট যদি কারো কোনো কথা থাকে সেটা বোঝার পরে যে হ্যাঁ স্যার আমি একদম ক্লিয়ার, বলেন এটার কোনো মানে এরকম পারি কিনা। কিন্তু যে কথা বলা, আমরা মিরাকল কোনো সংক্ষিপ্ত না, সংক্ষিপ্ত হয় কি কোনো একটা অঙ্ক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে সব লাইন লিখতে হয় না। দেখো আমি সূত্র লিখছি, দেখো আমি প্রশ্নের নিচে আর লিখছি, ওই কত করছি, কারণ আমার এখন ভিউটা হচ্ছে তোমাদেরকে বোঝানো। সেটা আমাকে 100 লাইন লেখার প্রয়োজন হইলেও আমি লিখবো, কথা বুঝতে পারছো? বাট পরীক্ষার হলে কিন্তু তোমার ভিউ কাউকে বোঝানো না, শুধু ক্যালকুলেশন করে উত্তরটা বের করা। সুতরাং যতটুকু তুমি ক্লিয়ার করতে পারো, সে তত কম লিখে পারবে যার কনসেপ্টটা যত ক্লিয়ার থাকবে। আমার সাথে একমত না কেউ? একটা ভিন্ন মত? প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এখানে যদি চক্রবৃদ্ধি মুনাফা অনেক সময় যদি দেওয়া থাকে, তাহলে কি আমরা ধরেন আর বের করতে বললো বা এম বের করতে বললো, তখন আমরা অঙ্কটা কিভাবে করব? ওই পক্ষান্তর করব, স্যার বুঝাইতে পারছি ওইরকমের বিষয়টা? একটা অঙ্ক যদি করে দেখাতেন একটু ভালো হতো না, স্যার। আপনি যেটা বলছেন সব অঙ্ক থাকে না। চক্রবৃদ্ধির ক্ষেত্রে দুইটা জিনিস চায়, এক, চক্রবৃদ্ধি মূলধন কত, দুই, চক্রবৃদ্ধির সুদ কত। চক্রবৃদ্ধির সুদও বের করার ডিরেক্ট কোনো সূত্র নাই। চক্রবৃদ্ধির সুদ বের করার সূত্র হচ্ছে এই চক্রবৃদ্ধির সুদ আসল বের করে আসলটা বিয়োগ করে দিতে হয়, অর্থাৎ সি বের করে সেখান থেকে পি বিয়োগ করে দিতে হয়। আমি বুঝাইতে পারছি কিনা? বাট ডিরেক্ট কোনো সূত্র নয়। আমি যে 3টে সূত্রের কথা আমি বললাম তো যে বইয়ের সূত্র। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে ওরকম বলবে না যে মানে সেটা বলতে পারে, আসলটা বলতে পারে, সেটা এই ভ্যালু বসায় ওই ভ্যালু বের করে সেটা এইটাকে ভাগ করলেই হবে। আমি বুঝাইতে জি পারছি কিনা? স্যার, স্যার ওই ধরনের কোশ্চেন আসা হচ্ছে আপনার ওই ক্লাস 9 10 এর ওই বইতে আসতে পারে, কিন্তু স্যার আপনি বিসিএস কিছু এর কথা ক্ষেত্রে এই বলতাম কোশ্চেন স্যার। আসবে না।
স্যার আসলে এখানে আমরা সবাই বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য আসছি, তো এখানে অবশ্যই যে যদি বাচ্চাদের মতো মানে 4-5 এর কোশ্চেনও করে আসলে থাকতেই পারে কারো বেসিকের সমস্যা, সেটা সে যদি পার্সোনালি নিজে নিজে বাসায় সলভ করে নেয় না তাহলে না দেখা না যায় যে আমাদের সময়টা নষ্ট হয় না স্যার, না না না, কারণ অসুবিধা নেই, অসুবিধা আমরা নেই, তো অসুবিধা নেই। এই তারপরে সব বেসিকের বুঝে যাইতে হবে, এই করতে হবে, আমাদের কেমন? জানার কোনো দরকার আবারও নেই। বলা, আমরা যে বিষয়টা, আমরা একটু ধৈর্য ধরি। যে এই বিষয়টা হচ্ছে, আমরা আজকে তো বেসিক কথাবার্তা বলা, কেমন? বেসিক কথাবার্তা বলতে বুঝায় শুধুমাত্র সূত্রগুলোর সাথেই পরিচিত করে দেয়া। স্যার এত আমরা বেসিক হচ্ছে নিতে গেলে ঘুম আইসা পড়ে। না, বেসিক কিন্তু শেষ, আমার তো বেসিক এই এত এই স্যার বেসিক। আপনি বেসিক যেভাবে আমাদের করেন শেখানো স্যার লাগে এত না বেসিক স্যার। একটা শিখায় ছোট স্যার, থেকে এটা শিখলে তো বিসিএস 1 এর থেকেই কোর্স শিখতে তাইলে তো পারবো স্যার স্যার। হয় না শেখা স্যার। উচিত। তাই আমাদের কাছে যারা হচ্ছে যে একদম আমাদের কাছে তো এই ক্লাস আচ্ছা, আমরা এত মানে কথা আর না বলি, ঠিক আছে? আমরা স্যার এত আমার কথা, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ দ্রুত বলেন, দ্রুত, হ্যাঁ। 10,000-কে আমরা 10⁴ কিভাবে লিখলাম স্যার? মানে 10,000-এ একের পরে শূন্য কয়টা? 4টা স্যার। ওই যার কারণেই মানে একের পরে যে কয়টা শূন্য থাকে 10⁻⁴ তত দিতে হয়। জি স্যার। ভেরি জি স্যার। আচ্ছা, স্যার আমি যেহেতু আমাদের ক্লাস সংখ্যা একটা স্যার একটা মানে নির্ধারিত ক্লাস সংখ্যা থাকবে, তো ক্লাসের মধ্যে যদি একদমই খুবই বেসিক প্রশ্ন করা হয় সেক্ষেত্রে তো স্যার ক্লাস আচ্ছা, আমরা এই কথাগুলো না বলি, আসলে যে কোনো প্রশ্ন করতে পারবে, প্লিজ প্লিজ, এইটা আমরা হস্তক্ষেপ না করি, আর একজনের ক্ষেত্রে হস্তক্ষেপ না করি, ঠিক আছে? যে কোনো প্রশ্ন হইতে পারে, এটা নিয়ে টেনশন করার জি কিছু স্যার, এটা ঠিক স্যার, অনেকে অনেক আছে। জি স্যার। অনেকে অঙ্কে এক্সপার্ট থাকে আগে থেকে, আবার অনেকে না, আমরা এই আমরা আমরা এই কথাগুলো পরিশ্রম। বলে সময় নষ্ট করবো না, যে যেখানে বুঝবো না সেটা প্রশ্ন করবো, অসুবিধার কিছু নেই, এটা নিয়ে কোনো কথা নাই। আবারও বলা, এরকম একটা প্রশ্ন, হ্যাঁ আমরা যেদিন প্র্যাকটিস ক্লাস করব সেদিন দেখবো, আমরা কিন্তু আজকে প্র্যাকটিস করতেছি না, আমরা শুধুমাত্র এই 3টে সূত্রের কথা বলছি। আমি এখনই চলে যাব হচ্ছে শতকরায়, আমি কথা বুঝতে পারছি কিনা, তারপর আমি চলে যাব কিন্তু লাভ ক্ষতিতে। মানে এরকম প্রশ্নের একটা এরকম, তাও কিন্তু আমি বোঝানোর জন্য বেশ কিছু অঙ্ক করিয়ে দিলাম, আরো কিছু কথা আমরা এই 3টে সূত্রের মাধ্যমে সমস্ত অঙ্ক করতে পারবো। আমার তো 2 ধাপ, এটা তো 1 ধাপ শেষ হলো, দ্বিতীয় ধাপ শেষ হোক, তারপরে প্রশ্ন নেই, দেখি কিছু বাকি থাকে কিনা। আমি কি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? জি জি স্যার। স্যার। স্যার জি আমি স্যার, একটা জি অঙ্ক স্যার, বহির্ভূত যেগুলো প্রশ্ন বলবেন করতে তখন চাই আবার স্যার। নতুন কিছু অ্যাড হয়ে যাবে। স্যার আমার টপিক বাকি আছে স্যার, সময় শেষ প্রায়। হ্যাঁ, সেটা এই জন্য আমরা অন্য আর কথা না বলি, ঠিক আছে? সরল নিয়ে আমার আর কোনো কথা নাই, এটা নিয়ে আর কিছু বলতে হবে না, কেমন? আমি শতকরার অঙ্কে যেতে চাই, শতকরায় একটা অঙ্ক দেখাইতে চাই, মানে একটা বিষয় একটু ডেভেলপ করতে চাই, তাহলে আমি আশা করি বিষয়টাকে বুঝতে পারবো, কেমন? স্যার প্লিজ আমাকে একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিবেন। বলেন বলেন বলেন। স্যার মানে অঙ্ক বহির্ভূত প্রশ্নটা হচ্ছে মানে বাকি সবার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওই বেসিকের হচ্ছে 3টা রেকর্ড ক্লাস শুধু মানে আমি পাইছি আর কি। তো সবার উদ্দেশ্যে প্রশ্ন, ওনারা কি বাকি সবগুলো ক্লাস পাইছে নাকি শুধু ওই 3টাই আছে হ্যাঁ ওনাদের? পাইছি পাইছি পাইছি। যে ক্লাসটা করবেন ওই ক্লাসের ফাইলে যাবেন, গিয়ে দেখবেন লাস্টে দেওয়া আছে। যদি ম্যাথ করতেছেন ম্যাথ ক্লাসের ম্যাথে চলে যাবেন, দিলে ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, সেই নম্বরে কল দিলেই হয়, এখন অযথা সময় নষ্ট না করি, অল্প একটু সময় আছে। এক্সকিউজ মি, স্যার তো করতেছে নাকি আমি স্যারের থেকে অনুমতি নিয়ে এই আচ্ছা, প্রশ্নটা ঠিক করছি? আছে ঠিক আছে ঠিক আছে, এখন এখানে আসেন, এখানে এখন কথা বন্ধ, আবার মিউট করে রাখেন। শতকরায় আসছি, কেমন? শতকরায় এই বেসিকটা একটু লাগবে, দেখেন কথা কি, শতকরার ক্ষেত্রে দেখেন কথাটা হচ্ছে শতকরা, হ্যাঁ শতকরা, শতকরার ক্ষেত্রে আমাদের এই বেসিকটা লাগবে। মনে রাখো, কথায় সবকিছুর একটা রূপ আছে, কথায় কথায় বলবে হচ্ছে শতকরা, শতকরা এইটার সমার্থক শব্দ, সমার্থক শব্দ, সমর্থক শব্দ হচ্ছে হার, এরপর হচ্ছে এইটার প্রতীক, প্রতীক হচ্ছে পার্সেন্টেজ, এরপরে হচ্ছে অঙ্ক। এই কথাটা একটু খেয়াল করতে হবে, অঙ্কে, অঙ্কে হলো সহজ বাংলা 100, এই 3টে বিষয় একটু বুঝতে হবে। দেখো কথাটা বলবে হার মানে শতকরা কত, হার কত, কত পার্সেন্ট, কিন্তু আসলে মেইন বিষয়টা হচ্ছে আমরা যেহেতু অঙ্ক করব, অঙ্কের রূপ নিতে হবে 100। দেখো আমি মানে কিছু প্রশ্ন দেখাই তাহলে বুঝতে পারবো, আমি কিছু প্রশ্ন দেখাই, দেখো খেয়াল করো, আমি কিছু প্রশ্ন দেখাই তাহলে বুঝতে পারবা যে আমি কথাগুলো কেন বললাম, কেন প্রয়োজন সেটা একটু
দেখো খেয়াল করো, ওই যে লেখছে, ওই যে বলছে মানে বলছে কত পার্সেন্ট বেশি। তার মানে সহজ কথা, ওই পার্সেন্ট বলতে তাহলে আমরা আমরা তো অঙ্ক করব, অঙ্কের রূপ নিব। মানে কি জানতে চাইছে বলো তো? শতকরা হার না, জানতে সহজ কথা, 100 একশো তারপরে এক বছরের তে মধ্যে কত বেশি। কথা বুঝাইতে পারছি কিনা দেখো, 100-তে কত বেশি সেটা সে জানতে চাইছে। আমরা অঙ্ক করব অঙ্কের রূপে, ওই যে কত পার্সেন্ট বেশি, মানে প্রশ্নদাতা কথা অস্পষ্ট করে বলবে, সে স্পষ্ট করে বলবে না। কথা কি বুঝতে পারছো? প্রশ্নদাতা কথা অস্পষ্ট করে বলবে, ওই যে কত পার্সেন্ট, সে প্রতীক ব্যবহার করছে, তার মানে 100-তে কত বেশি, এই জিনিসটা বুঝাইতে চাইছে। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ বুঝছি। আচ্ছা দেখো, আমি দেখাচ্ছি বিষয়টা। দেখো আমি আরো দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা বিষয়টা। খেয়াল করো এখানে কি ব্যবহার করছে, হার। ওই যে দেখো কি হার হার কত? তার মানে কথা হচ্ছে ওই যে মানে সে কিসের হার, পাশের হার বলছে। তার মানে বুঝতে পারছো, এইটাও একই ঘটনা, 100-তে কতজন পাস করছে? সহজ কথা, সে মানে বলছে 100-তে কতজন পাশ করছে, এইটা হলো বিষয়। কথা কি বুঝতে পারছো? এই জন্য ওইটা খুব জরুরি, কিন্তু আমাদের কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো আমি এই জিনিসটাই দেখাইছি, এখন একটু মেলাও। ওই যে দেখো, মানে কথাই হচ্ছে শতকরা, ঠিক আছে, এটা সমর্থক শব্দ, সে কখনো কখনো হার ব্যবহার করবে, ওই যে একটু আগে দেখলাম, সবার কখনো আগে একটু কখনো মিউট সেই করতে বলেন। প্রতীকটাও ব্যবহার করবে, ঠিক আছে, প্রতীকটাও ব্যবহার করবে। বাট আমাকে বুঝতে হবে আমার অঙ্ক করার জন্য অঙ্কের রূপ লাগবে, মানে 100-তে কত, এই জিনিসটা আমার লাগবে। আমার তো ক্যালকুলেশন করার জন্য ফিগার লাগবে, ইন ফিগার লাগবে, সুতরাং আমার ডেটাটা ইন ফিগারে লাগবে। আমি কি কথা বুঝাইতে পারছি? দেখো ওই যে শতকরার কথাটা যেটা বললাম, সেই বিষয়টাও দেখো। ওই যে ধরো এখানে বিষয়টা দেখো, ও এটা বড় করি নাই, অর্থাৎ এই যে দেখো এখানে এই কথাটাও বলবে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সে জানতে চাইছে 100-তে কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। দেখো আমি মানে কয়েকটা প্রশ্ন দেখালাম, তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু এই বিষয়টা একটু ক্লিয়ার হইতে হবে। শতকরা তাহলে সমর্থক শব্দ কি? হার হার আর প্রতীক কি? প্রতীক কি? পার্সেন্ট চিহ্ন। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এটার অঙ্কের রূপটা কি? এই বিষয়টা যেন মনে থাকে, কেমন? এবার পরে আর একটা বেসিকে আমরা যাচ্ছি, এইটাও ইউটিউবে অনেক অনেক ভাবে বলে, কিন্তু কত কথা শুনতে হয়ে যায়। এই বিষয়টা একটু দেও তো উত্তর, তোমরা দেও তো, আমি একটু দেখি তো এটার কে কি উত্তর জানি। স্যার ক উত্তর। স্যার উত্তর ক হবে। হুম 5কে শতকরা প্রকাশ করো। 0.5% তো হয় কোথায়? নাম্বারটা হবে না। না, একটা বেসিক কথা বলি, পরে সংক্ষিপ্ত একটা কৌশল বলবো, কেমন? সবাই মাথা ঠান্ডা করে শোনো। ও বলছে 5কে শতকরায় প্রকাশ করো, কেমন? তাহলে দেখো কোনো একটা সংখ্যা হচ্ছে 5, ওকে ফাইন, আচ্ছা ক নাম্বার হবে রাইট? একটু শেষ করি। শতকরায় প্রকাশ করা মানে হচ্ছে এই সংখ্যাটার হরে 100 থাকতে হবে। দেখো এই যে 5, এটার হরে 100 দিয়ে দিলাম। এখন 5কে কি শুধু হরে 100 থাকা মানে কি 100 দিয়ে ভাগ করছি না? ডিরেক্ট কি আমি শুধু 100 দিয়ে ভাগ করতে পারবো? না স্যার। তাহলে যে কাজ করতে হবে, আমি 100 দিয়ে উপরেও গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে, মানে উপরে গুণ করতে হবে, নিচে ভাগ করতে হবে। কারণ একই সংখ্যা দিয়ে যদি গুণ ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আবারও বলা, মূলত যে কোনো একটা সংখ্যাকে শতকরায় প্রকাশ করা মানে হচ্ছে মানে হরে 100 থাকতে হবে। এখন দেখো তাইলে এই যে 100 দিলাম, এখন কিন্তু এটা হয়ে গেছে, শতকরা প্রকাশ হয়ে গেছে, কিন্তু আমি তো শুধু 100 দিয়ে গুণ করলে পারবো না, যার কারণে আমাকে যেটা করতে হবে, এটাকে উপরেও 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো যে বিষয়টা সেটা হলো এইটা সমান সমান হবে হচ্ছে 500%,
কারণ কোনো একটা সংখ্যার নিচে 100 থাকা মানে সেটাকে আমরা পার্সেন্টেজ চিহ্ন সাহায্যে প্রকাশ করতে পারি। অপশন দেখে দেখো, খেয়াল করো, অপশনগুলো পার্সেন্টেজ চিহ্ন সম্বলিত আছে, যার কারণে তার মানে হরে 100 থাকতে পারবে না, ওই চিহ্ন দিয়ে দেখাইতে হবে। তাহলে হরের 100 তুলে ওই যে 500%, তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে গ। পরে আমি একটা সংক্ষিপ্ত কৌশল বলবো। স্যার একটু গুলাই ফেলছি, বুঝলাম না স্যার, একটু আরেকবার বুঝাই প্লিজ। বলুন না। ওকে ফাইন, ওকে ফাইন, আমি বলে দিচ্ছি, সহজ করে বলে দিচ্ছি। এই যে কথাটা একদম লিখে দিচ্ছি, শতকরায় করায় প্রকাশ করতে 100 দ্বারা পার্সেন্টে তো থাকবে না। গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। দেখো তো এখন গুলাই কিনা, আমার লেখাটা একটু পড়ো তো। স্যার বুঝতে পারছি, এখানে পার্সেন্ট থাকার কারণেই 500 হচ্ছে পার্সেন্ট হয়েছে। আর যদি আমরা ক নাম্বার অ্যান্সার যখন নিছি তখন হচ্ছে পার্সেন্ট তো এখানে ইউজ করা যাবে না, এটাই কি? সমস্যা, না তাই না? আমরা অত কঠিন না নেই। আবারও বলো, আমার লেখাটা একটু পড়ো, ডিরেক্ট পড়ো, সবকিছু বাদ, আগে যা ছিল সব ভুলে গেছি, এখন এই আমার লেখাটা পড়ো। শতকরা প্রকাশ করতে 100 দ্বারা গুণ করে পার্সেন্ট চিহ্ন দিতে হবে। বাস, শেষ কথা এইটা। সহজে বুঝলাম স্যার এই লেখাটাতে। হ্যাঁ, এই ঠিক আছে, আসো আসো, এখন বাস্তবে আসো, বাস্তবে আসো, করো এইটা, করো এইটা, করো করো। এটা 5 দিয়ে গুণ 100 করে দিলে 500। এই যে দেখো, 5 ইন্টু হচ্ছে 100, এই পার্সেন্টেজ, তার মানে এই যে 500%। স্যার যদি বলে 20 কে শতকরায় প্রকাশ করো তাহলে 2000 হবে। করো করো, রাইট 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 জি স্যার, 100 গুণ করলেই তো পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। রাইট, বুঝেছি, ওই এবার চিহ্নটাও কিন্তু দিতে হবে। আর একটা টেস্ট করি দেখি, কিন্তু স্যার সামনে পার্সেন্টেজ করো যদি করো। না থাকতো, স্যার একটা প্রশ্ন, এখানে সামনে পার্সেন্ট চিহ্নটা যদি দেয়া না থাকতো সেক্ষেত্রে তো আমাদের ক নাম্বার অ্যান্সারটাই রাইট হইতো, তাই না? না, হইতো না। তাহলে সেটা শতকরায় প্রকাশ করতে হলে পার্সেন্ট চিহ্ন দিতেই হবে। স্যার শতকরা প্রকাশ করাই মানে 100% দিয়ে গুণ করে। এটা ঘন হ্যাঁ। নাম্বার হবে। স্যার 40%। 40% ঘন নাম্বার হবে, 40%। আবারও বলা, এইটা হচ্ছে কোনো কথা নাই, 0.4 ইন্টু 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিব, আমি অন্য কিছু বুঝি না। 40%। এইটাকে দশমিক ভগ্নাংশ নিলে 4/10 ইন্টু হচ্ছে 100, এত পার্সেন্ট। এইটা কাটা, তাইলে হবে 40% সঠিক উত্তর। আবারও বলা, আই এম সরি টু সে, এই শতকরায় প্রকাশ করার জন্য কিছু টিচাররা পড়ায়, ও বোঝে না। আমি তোমাদের কথা কি বলবো, আমার কাছে দুঃখ লাগে, মানে এত ইউটিউবে বিজ্ঞাপন দেয় কিন্তু বেসিক ও বোঝে না। এরা পড়ায় মুশকিল, যার কারণে এই মার্কেটটা ধ্বংস হয়ে গেছে। কাজ নাই, কাজকর্ম পায় না, চাকরি পায় না, পড়ায় বলে থাকে, নিজেই পড়ে না। এত নিজেই যদি পড়তো তাহলে চাকরি কেন পাইলো না? বড়টা না পাইতো ছোটটাও তো পাইতো। এরা মিসগেট হয়, বিষয়টা এরকম। এই শতকরার প্রকাশেও আমি ইউটিউবে অনেক দেখেছি, কি বলে ও নিজেও জানে না। না কথা এই বেসিকটা হলো এই বেসিকটা আমি শুরুতে বলছিলাম, তোমরা বুঝতে একটু ঝামেলা করছো। সেটা হলো যে কথা বলছিলাম যে কোনো একটা জিনিসকে শতকরায় প্রকাশ করা মানে হলো ওই সংখ্যাটার হরে 100 থাকতে হবে, কথা হলো এটা। হরে 100 টাকা মানে তো পার্সেন্টেজ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে হরে 100 রাখতে বলতেছেন না, ওইটা মানে তো না থাক, পার্সেন্টেজ। ওই কথা আমরা বাদ দিই, ওই কথাটা থেকে কিন্তু এই কথাটা সহজ এখন যেটা বলছি, কারণ ওই যে চিহ্ন দিয়ে দিছি। শতকরা বললেই হরে 100 রাখতে হবে স্যার। জি স্যার, বুঝেছি স্যার, বুঝেছি স্যার। স্যার যা কিছু শতকরা বললেই হরে 100 রাখতে হবে। না, আমার আবারও কথা, ও কথা বাদ। এই যে দেখা, মানে যে কথা তো আমি লিখে দিছি, এই যে কথা লিখে দিছি, কথা তো আমি লিখে দিছি। তা এখনো যদি সন্দেহ থাকে, দেখো আমি আরেকটা করাই, করো এটা, করো 60%। তার মানে কথা হচ্ছে প্রথমে যা থাকে থাকুক, আমার এই নিয়ে বোঝার কিছু নেই। 3:5, ওই যে দেখো আমি
স্যার আমারে বলছে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে, এই যে আমি দিয়ে দিছি, এই দিছি। এই আমি অত কিছু বুঝি না, আমি তো মাস্টারি করব না, পরীক্ষার আনসার করবো, এই গুণ করে দিছি। আমরা নিশ্চয়ই অবগত এই আনুপাতিক রূপকে ভগ্নাংশে নিয়ে আমরা ক্যালকুলেশন করি না। আনুপাতিক রূপকে কি ক্যালকুলেশন করা যায় কি যায় না? না না, ভগ্নাংশ করতে হবে। নেও ভগ্নাংশ, নেও ভগ্নাংশ। জি স্যার, 60%। 60%। 20 দিয়ে কাটো, 3 20 হচ্ছে 60। এই অন্য কথা আমরা কোনো কথা শুনবোই না। দেখো আমার সাথে একমত না ভিন্ন মত? স্যার একমত। আবারও বলা, এই জন্য ভিন্ন কোনো কথা শোনা যাবে না। আমি যে লাইনটা আমি কিন্তু লিখে দিছি, মুখে বলি নাই, লিখে দিছি কিন্তু। শতকরা বললে 100 গুণ। হ্যাঁ 100 না, শুধু শেষ হয় না কিন্তু, আর একটু সামনে বলো। 100 গুণ করে পার্সেন্টেজ চিহ্ন। হ্যাঁ কথাটা এই শেষ পর্যন্ত বলতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝাইতে পারছি? একদম শেষ পর্যন্ত, কথা কোনো কাট হইতে পারবে না। একদম 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 এই হুবহু এখান থেকে কোনো কিছু কাটছাট হইতে পারবে না, মানে এইটুক পর্যন্ত বলতে হবে। পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, এই কথা বলতে হবে, দিতেই হবে, বিষয়টা এরকম কিছু। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। কিন্তু স্যার এখানে যে কথাটা বলছেন শতকরায় প্রকাশ করতে 100 দ্বারা গুণ করে পার্সেন্ট দিতে হবে, তাহলে 100 দ্বারা গুণ তো লব আর হর দুইটাকেই বোঝাইলো। আবারও বলছি, মানে কোন একটা সংখ্যার গুণ মানে কিন্তু বলছি উপরেরটার সাথে গুণ, আমি কিন্তু গুণ কথা বলছি, গুণ। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই যে একটু আগেই ধরো 3/5, এটারে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দাও, কি করবা? উপরেরটার সাথে 100 গুণ হবে, নিচেরটা তাই তো করো অসুবিধা কি? এই তো করলাম, আমি তো গুণ শব্দ বলছি, এই করলাম, তাই তো করলাম। 60% একটু আগে উত্তর, এই যে 60%। একটা প্রশ্ন আছে স্যার। না আগে একটু শেষ করি, আবারও বলা, মানে গুণ কথা বলা মানে কোনো একটা ভগ্নাংশের সাথে গুণ, মানে পূর্ণ সংখ্যা থাকলে তো বুঝি, সেটা নিয়ে কোনো কথা নাই। ওই যে শুরুতে যেটা ছিল 5, সেটা নিয়ে তো কোনো কথা নাই, 5 × 100, এই যে 500%, এটা নিয়ে কোনো কথা নাই। পরে ছিল যেটা হচ্ছে 0.4 × 100, সেটা নিয়েও কোনো কথা নাই। কিন্তু কোনো একটা ভগ্নাংশ যদি হয়, ভগ্নাংশের সাথে গুণ মানে উপরেরটার সাথে গুণ, ভগ্নাংশের সাথে ভাগ মানে নিচেরটার সাথে গুণ, আমি এই কথা বলছি। আমি তো গুণ বলছি, গুণ। তাহলে কার সাথে গুণ করব? জি স্যার, উপরের সাথে গুণ। এবার কি ক্লিয়ার হইতে পারছি কি পারি নাই? জি স্যার। আবারও বলা, এই বিষয়টা বাজারে বেশ কিছু ইউটিউব ছাড়া আছে, সেখানে এমন ভাবে বলে, মানে দুঃখ আসে, হাসি আসে। মেহেরবানি করে না দেখার জন্য অনুরোধ থাকলো। বুঝতে পারছি বিষয়টা? একদম সহজ কথা। আমি আশা করি দেখো, যত প্রশ্ন আমি কিন্তু দেখাই ফেলছি, এই যে দেখাই ফেলছি, এটা 44তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এও কোন পরীক্ষার জানো, এটা একটা পরীক্ষায় আসছে, এই রূপটাও কোন একটা, মানে এটাও কোন একটা পরীক্ষায় আসছে। এই থাকে, হয় একটা পূর্ণ সংখ্যা থাকে একটা দশমিক ভগ্নাংশ, থাকতে পারে একটা ভগ্নাংশ, থাকতে পারে একটা আনুপাতিক রূপ। আমরা এই অঙ্কের মাধ্যমে তো দুটোটা শিখছি। এটা যদি এমন থাকে বা এমন থাকে, একই কথা হবে না? আরো খাটনি আমার কম হবে না? এমনও থাকতে পারে না যে এই বাদ দিয়ে এরকম আসতে পারে না? সেটা আমার জন্য কি আরো আরামদায়ক হইলো না? জি স্যার। এই 3 রূপই থাকতে পারবে, এর বাইরে কোনো রূপ থাকবে না। যে রূপ থাকুক সেই আর্গুমেন্টে আমি যেতে চাচ্ছি না। কথা, আমার কাজ একটা, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিব। স্যার ওখানে যে 0.4 ছিল, ওখানে আমরা নিচে 10 দিয়ে ভাগ করছি। এখানে 4-এর আগে যে কিছু নাই, মানে দশমিক, এই জন্য 10 হয়েছে না স্যার? আবারও বলা, ক্লাস মিসিং হইলে কিন্তু হবে না। 4-10 দিয়ে তো ভাগ দেন, এটা কেমনে ক্যালকুলেশন করবেন বলেন? এটা কেমনে ক্যালকুলেশন করবে? মানে এই বিষয়টা যেটা হচ্ছে, এই আমি করছি, আমার তো কথা এই 0.4 × 100, এই শতকরায় কিন্তু হয়ে গেছে, এই শেষ, আমার কাজ শেষ। এখন ক্যালকুলেশন আপনি করেন, কেমনে করবেন? শতকরা প্রকাশ হয়ে গেছে, এই যে শতকরায় প্রকাশ হয়ে গেছে, কেমনে করবেন বলেন? এই দশমিক ভগ্নাংশটাকে কি সাধারণ ভগ্নাংশে নিতে হবে না? দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার নিয়ম হলো দশমিক বরাবর 1, আর তার ডানে যে কয়টা অঙ্ক থাকে সেই কয়টা শূন্য দিতে হয় না? লবে দশমিক ছাড়া সংখ্যাটা লিখতে হয়, আর হরে দশমিক বরাবর 1 আর তার ডানে যে কয়টা। এখন পূর্ণ সংখ্যার বামে শূন্য দিতে হয় না, যার কারণে লবে আমি লিখছি 4, আর একটা যেহেতু আছে নিচে 10 লিখবো না? জি স্যার।
আর এই তো 100 ছিল, 100 তো আগেই শতকরা প্রকাশের জন্যই করছি। তাহলে এখন এই একটা শূন্য কাটে না, ভালো করে জি স্যার। তাহলে 4 আর 10 গুণ করলে কত হয়? 40 এই তো 40%। জি স্যার বুঝতে পারছি। স্যার 10 এবার যেতে চাই যেটা হচ্ছে আমরা শতকরার বাকি অঙ্ক আমরা যেদিন প্র্যাকটিস ক্লাস করব সেদিন। এবার যেটা হলো লাভ ক্ষতি। লাভ ক্ষতির ক্ষেত্রে আমাকে কয়েকটা টার্মের সাথে পরিচিত হইতে হবে। এক, আমাকে শুনতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য এই শব্দগুলো শুনতে হবে, কেমন? যে তার ইংরেজি হচ্ছে কস্ট প্রাইস, যার কারণে আমরা এটা প্রতীক হিসেবে সি ব্যবহার করব। 2 নম্বরে হচ্ছে বিক্রয় মূল্য। সেলিং প্রাইস। হ্যাঁ, এটার ইংরেজি হচ্ছে SELLING PRICE, যার কারণে এটার প্রতীক হিসেবে আমরা এস ব্যবহার করব। নাম্বার 3 লাভ। মনে রাখবে এটার ইংরেজি হচ্ছে প্রফিট, প্রফিট। FIT, প্রফিট। এই কথাটা একটু মনে রাখো। এই আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বলি, লাভ যখন হয় তখন কিন্তু বিক্রয় মূল্যটা বিক্রয় ক্রয় মূল্য মূল্য বেশি। থেকে বিক্রি হয়, যার কারণে আমরা লাভ বের করার জন্য কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় হচ্ছে মূল্য। ক্রয় মূল্য। এখান থেকে একটু পক্ষান্তর করি। সুতরাং বিক্রয় মূল্য ঠিক আছে স্যার, লাভ প্লাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য প্লাস লাভ, যেটা হোক যে কোনো একটু কিন্তু পক্ষান্তর করে বের করতে হবে। আবারও বলছি, লাভ সমান সমান হচ্ছে যে কোনো একটা ফিগার যখন বের করে তখন বড়টা বিয়োগ ছোটটা। তাহলে লাভের ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য অপেক্ষা, তখন বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমি যদি পক্ষান্তর করি তাহলে বিক্রয় মূল্য সমান সমান কিন্তু ক্রয় মূল্য যোগ লাভ। এবার 4 নম্বর কথায় আসো। এটা যখন অঙ্ক করব তখন কিন্তু একটু ঝামেলা করতে চাইবে। প্যারালাল যেই কথা বলতে চাই আমরা বুঝতেই পারছি যে প্রফিটের হিসাবে আমরা পি ব্যবহার করব। পরে আসো ক্ষতি। ক্ষতি ইংরেজি হচ্ছে লস। এই ক্ষেত্রে বিষয়টা একটু কিন্তু বুঝতে হবে। আমি একটু সাজাই লিখি, দাঁড়াও। এখানে এইখানে হলো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বড়, এখানে কিন্তু ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্য অপেক্ষা বড়। তার মানে এখানে কিন্তু ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। আর একটা কথা যেটা হচ্ছে এইখানেও কিন্তু বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। বিক্রয় মূল্য এটা সমান সমান কিন্তু হবে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। আবারও বলা, দুইটাই কিন্তু বিক্রয় মূল্য। আমরা একটু 3-4 খেয়াল করি, না হলে কিন্তু যখন ক্লাস হবে তখন বুঝতে এটা একটু ঝামেলা হবে। দুইটাই কিন্তু ক্ষতি। স্যার খেয়াল করো, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান সমান কি? আবার একটু ক্রস করো, আমার বিক্রয় কথা মূল্য শোনো। ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য প্লাস লাভ। ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। হ্যাঁ, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। মানে দুইটা দুই জিনিস কিন্তু আমরা যেন জড়িয়ে না যাই। এটা অঙ্ক করার ক্ষেত্রে জড়িয়ে যাব কিন্তু বিক্রয় মূল্য, বাট তোমাকে বুঝতে হবে সে কি লাভের ক্ষেত্রে না ক্ষতির ক্ষেত্রে। কারণ দুইটার রূপ কিন্তু দুই রকম। দেখো, ক্রয় মূল্য যোগ লাভ আর এটা ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। আবারও বলো, আমরা যখন অঙ্ক করব তখন আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এটা জড়িয়ে যায়। স্যার কেন যোগ, স্যার কেন বিয়োগ, এটা মাথায় কারো কারো, সবার না। কিন্তু যার যার হয় সেও বিষয়টাকে একটু ক্লিয়ার করো, ডেভেলপ করো বিষয়টা। আমরা কি বিষয়টা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই? দুইটাই কিন্তু বিক্রয় মূল্য। তুমি খেয়াল করবা যে এটা কি লাভের ক্ষেত্রে না ক্ষতির ক্ষেত্রে। ক্ষতির ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে, করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এরকম মনে রাখি যে দুইটা ক্রয় মূল্য কমন আছে। লাভের ক্ষেত্রে লাভ মানে যোগ আর ক্ষতি মানে বিয়োগ। আমি সহজে মনে এরকম রাখি, আমি এত পক্ষান্তর করে মনে রাখি না।
মানে দ্রুততার জন্য ওই যে যে কথা বিষয়টা বুঝতে পারছো কিনা, ওই যে তোমরা সংক্ষিপ্তের কথা বলো, সেই সংক্ষিপ্তের বিষয়টা এরকম, মানে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যের সাথে লাভটা কি করব বলো তো? যোগ হবে আর ক্ষতি থাকলে বিয়োগ হবে। রাইট রাইট রাইট, এই বিষয়টা একটু দ্রুত, কারণ আমরা যখন লাভ ক্ষতির অঙ্ক করব তখন আমাদেরকে প্রায়শই হচ্ছে এই বিক্রয় মূল্যটা বের করতে হবে, কিন্তু তুমি যে বিক্রয় মূল্য বের করবে একই অঙ্কের মধ্যে তোমাকে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে হবে, আবার ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে হবে। তুমি খেয়াল করতে হবে লাভের ক্ষেত্রে যখন বিক্রয় মূল্য, তখন তুমি ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে দিবে, আর বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্যের সাথে ক্ষতিটা বিয়োগ করে দিবে। তাহলে এই বেসিকটা কি ডেভেলপ হইলেও কি হয় নাই বলো? জি স্যার। স্যার বুঝছি স্যার। ক্রয় মূল্য কি দুটোরই সেম আসবে? হ্যাঁ 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 যদি সেম ক্রয় মূল্য চাই স্যার? সেম। তুমি মানে মনে রাখো 3/4, পরে তুমি পক্ষান্তর করে বের করো না, ক্রয় মূল্য দেখো, তুমি চেক করে দেখো। যেমন এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে তুমি ক্রয় মূল্যটা এই পাশে যদি নিয়ে আসো, বিক্রয় মূল্য বিয়োগ লাভ। ক্রয় মূল্য, ও আচ্ছা ঠিক আছে বুঝেছি। বিক্রয় মূল্য মাইনাস লাভ। হ্যাঁ, মানে আমার পরামর্শ হচ্ছে বেশি রাখলে মনে রাখতে পারবা না, তোমরা এইটা মনে রাখো, এইটুক আমার পরামর্শ, পরে পক্ষান্তর করে বের করে নাও। ভিন্ন কিছু মনে রাখো এটা আমি বলি না, এইটুক মনে রাখো, ভিন্নতা মনে রাখার দরকার নাই। কারণ এই মুহূর্তে পারবা কিন্তু লং টাইম পারবা না, বাট ওইটা মনে রাখা লাভ। ও আচ্ছা, লাভ হইলে তো তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড়, আমরা তো যে কোনো জিনিস বের করলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা মনে থাকবে। ক্ষতি, তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা ছোট, তাহলে বড়টা থেকে তো ছোট, তার মানে ক্রয় মূল্য মূল্য বিক্রয় মূল্য যা বের করবে এখন তুমি পক্ষান্তর করে বের করো। একমত কিনা আমার সাথে? বুঝাইতে আমি পারছি কিনা? জি স্যার, অবশ্যই অবশ্যই। আর একটা কথা শুধু মনে রাখো, সেটা হচ্ছে, যদিও সুবিধা হইতো, দাঁড়াও আমি দেখি একটা, সেটা করেই হয়তো শেষ করে দিব। আমি একটা অঙ্ক একটু দেখাতে চাই, একটা অঙ্ক। পরে এই অঙ্কটা একই দ্রব্য এত টাকায় বিক্রয় করায় এত শতাংশ ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার করতে ক্ষতির পরিমাণ এখানে আমরা ক্রয় মূল্য 400 টাকা ধরে নিব। 5% হবে। হুম 5%, 5%। স্যার এখানে সূত্র হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে 20 টাকা ক্ষতি হয়, কয় টাকায় ক্ষতি হয়? এটা আমাকে প্রথম প্রশ্ন। 100 টাকা। 380 টাকা। হ্যাঁ হ্যাঁ 380 টাকা। 400 টাকা 20 টাকা ক্ষতি হয়। দেখো, এই 380 টাকার পরিচয় হলো সেলিং প্রাইস, এই 20 টাকা হইলো লস। আমরা একটু আগেই ওই কথা বলছি যে লাভ ক্ষতি না, এটি তো বলা, যেই কথা হচ্ছে লাভ ক্ষতি হিসাব করতে হবে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। বুঝতে পারছি বিষয়টা? ক্রয় মূল্যের উপরে। তাহলে ওই যে দেখো, মানে এখন তোমাকে 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু বিক্রি করা এটা সেলিং প্রাইস, তার মানে তোমাকে প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্য 400 যোগ, টাকা, তার মানে 380 যোগ হচ্ছে 20 সমান সমান 400 টাকা। তার মানে এই 20 টাকা, এখন সবাই বলো কত টাকায় ক্ষতি হয়? 400 টাকায় ক্ষতি হয়। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এই কথাটাই বলছি যে লাভ ক্ষতি হিসাব করা হয় হচ্ছে ক্রয় মূল্যের উপরে। বুঝাইতে পারছি না পারি নাই? আবার একটু বলেন, আবার একটু রিপিট করেন। না, এটা কিন্তু আমি লিখে দিছি, এই যে কথাটা একদম লিখেও দিছি, এই যে ওইখানে কথাটা লিখে দিই না, এই যে কথাটা লিখে দিচ্ছি। না স্যার, অঙ্কটা ক্ষতি স্যার যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে এই সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বিয়োগ দিতে হবে। দেখো, আবারও বলা, আমি কিন্তু মুখস্থ চড়াই দেই নাই। 4 থেকে তুমি ক্রয় মূল্য বের করো তো। কেমনে বের করবা, কি করতে হবে? দেখো 4 থেকে, কারণ ও কিন্তু ক্ষতির কথা বলছে, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে হবে। এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার হইতে হবে।
আমার একই জিনিস, লাভের ক্ষেত্রে যা হবে ক্ষতির ক্ষেত্রে কিন্তু উল্টাটা হবে, 3 আর 4। আমরা যে অঙ্কটা দেখলাম, এই যে অঙ্কটা দেখো, এখানে যেই বিষয়টা হচ্ছে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে হবে না, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে কি করতে হবে বলো? স্যার বিক্রয় মূল্য যোগ ক্ষতি। রাইট, সেটাই কিন্তু নোটে দেখাইছি, ওই যে দেখো 4-এ দেখো 4। আমি যদি ক্রয় মূল্য নেই মানে মানে তাহলে বিক্রয় মূল্যটা এই পক্ষান্তর হইলে বিয়োগটা যোগ হয়ে যাবে, তাহলে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। বুঝতে পারছি কি পারি নাই? তাহলে ওই যে দেখো, যেহেতু আমাকে লাভ ক্ষতি হিসাব করতে হবে ক্রয় মূল্যের উপরে, যেই কথাটা বলছে আবারও বলা, এই 380-র পরিচয় কিন্তু সেলিং প্রাইস, ওই যে বলছে বিক্রয় করায়, এই বলছে 20 টাকা ক্ষতি হয়, এটা লস। এখন বলছে ক্ষতির হার কত, মানে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়। তাহলে আমাকে কিন্তু প্রথমেই কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস যোগ লস। তাহলে এই যে 380 যোগ হচ্ছে 20, তাহলে এই যে 400। এখন আর কিছুই না, আমি ঐকিক নিয়ম করবো। 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি কম হয়, তাহলে 20 বাই হচ্ছে 400। 100 টাকায় ক্ষতি বেশি হবে, বেশি হইলে গুণ করব। মুখস্থ নিব না, মুখস্থ নিলে কিন্তু আবারও বলা মনে থাকবে না। এই দুটো শূন্য কাটা, 4 দিয়া 20-কে কাটা 5, আর সঠিক উত্তর হবে 5%। এখন দেখো, এখন সবাই বিষয়টা বুঝতে পারছে কিনা? নয়ন গোবারে গেছে। বুঝতে পারছি। মানে আবারও বলা, ওই বিষয়টা একটু মনে রাখতে হবে যে এটা 3 আর 4-এ ঝামেলা করবে, বাট আমি কিন্তু সহজ করে দিয়েছি তোমাদের, কিন্তু মুখস্থর বোঝা চড়িয়ে দেই নেই কিন্তু। মানে তোমার যেই বিষয়টা হচ্ছে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এখন যা বের করো লাভের ক্ষেত্রে পক্ষান্তর করে বের করো। ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। কি বের করতে চাও করো, ক্রয় মূল্য বিক্রয় বের করো বা বিক্রয় মূল্য বের করে। তোমরা ওই 2টা লাইন শুধু মনে রাখো, পরীক্ষার হলে কিন্তু বেশি মনে রাখতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? এইটা ডিরেক্ট বের করলে আপাতত মনে হয় যে হ্যাঁ এটা সহজ, কিন্তু এটা যখন তুমি পরীক্ষার হলে একত্রে সমস্ত বিষয়গুলো নিয়ে ভাববে, তখন কিন্তু ঝামেলা হবে। আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই বলো? আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? জি স্যার, বুঝাতে পারছি। ওকে, এই বিষয় আর কি মূলত, মানে আমি আশা করি যে বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো আমি আলোচনা করেছি, তোমরা যদি এই বিষয়গুলো যথাযথ ধরে রাখো, সেটা হচ্ছে আমাকে একটু সবাই বলো, 10টা বিষয়ের 10টা খাতা সবার আছে তো? জি স্যার। জি স্যার। আমার এই গণিতের জন্য আলাদা খাতা আছে তো, যে যে ইনফরমেশন গুলো দিয়ে লিখে রাখা হয় তো? আপনি ক্লাস চলাকালীন আমরা নোট করে রাখি। হ্যাঁ, আলাদা আলাদা নোট করে করে বারবার বিষয়গুলোকে একটু দেখতে হবে। কেমন, বিষয়গুলো যদি একটু বারবার দেখা হয় তাহলেই, 1 মিনিট, হ্যাঁ, মানে তাহলেই বিষয়গুলো মনে থাকবে। যে কোনো একটা ইনফরমেশন হয় কি সাথে সাথে বললে কখনো মনে থাকে না, কিন্তু খাতায় লেখা থাকলে পরে আবার দেখে বুঝে সেটাকে ক্লিয়ার বোঝা যায়, এমনও হয়। আবার কখনো কখনো বিষয় হয় যে আমরা দীর্ঘ সময় পরে ভুলে যাই, তো ভুলে গেলেও যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমরা দেখেই করতে পারি। কেমন, জিনাত ইসলাম কিন্তু একদম লাইভে এসে সে খাতা দেখাচ্ছে, ঠিক আছে? জিনাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে বিশ্বাস করি জিনাত আপনি দেখাইছেন, যারা দেখায় নাই তাদেরও প্রত্যেকের খাতা আছে বলে আমি মনে করি। কেমন? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জি স্যার, থ্যাংক ভালো ইউ। থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।